लेवल नहीं जगह तो ना ना कैमरा बंद करना था कैमरा नहीं मो लेवल के डायरेक्ट ये और वो डिवाइस हो कैमरा बंद कर लगा काबू पा खाई लेगा हेलो 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 पापा Misal lupa ya? Itu, sini. Rambut kita kami akan fungsi nanti. তেমন করো না ছবিটা ওই ডিস্টার্ব করতে হবে ভাই প্লিজ এখন কি না তার ডাক্তার কি দিয়ে দিলে মাঝ যাইছে ঠিক করতে হবে বুড়া খাইছে কথা বলে যায় Mohon foto tuh. Jangan kan. Ini bos tempat dia namanya aman nam itu. Ini bos itu kan mungkin makanya kita itu kan tak pergi kan itu tak pergi orang tu.
মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচন করা। এই বিষয়ে মাননীয় সদস্যগণকে ইতিপূর্বে অবহিত করা হয়েছে। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে উপাধ্যক্ষ পদের জন্য দুটি প্রস্তাব পাওয়া গেছে। উপাধ্যক্ষ পদের জন্য মাননীয় সদস্য শ্রী রামপ্রসাদ পালের নাম প্রস্তাব করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শ্রী মানিক শাহ মহোদয়। একটি নোটিশ দিয়েছেন এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় মন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায় মহোদয়। দ্বিতীয়টি দিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং এটিকে সমর্থন করেছেন মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। এখন আমি যে কোনো একজন প্রস্তাবক ওনার প্রস্তাবটি সভায় উত্থাপন করার জন্য অনুরোধ করছি। একজন বলুন। নমস্কার, আমি মাননীয় স্পিকার আমাদের ডেপুটি স্পিকারের নাম রামপ্রসাদ পাল মহোদয়ের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সমর্থন করছি। হয়ে গেল তো। এখন যে বিধানসভা উপাধ্যক্ষ পদের জন্য মাননীয় একমাত্র সদস্য শ্রী রামপ্রসাদ পালের মহোদয়ের নাম উল্লেখ করে হাউসে প্রস্তাব উত্থাপন করা হয়েছে, সুতরাং ভোটের কোনো প্রয়োজন নেই। অতএব ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা এবং নিয়মাবলীর বিধির 10(4) ধারা মোতাবেক মাননীয় সদস্য শ্রী রামপ্রসাদ পালকে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে আমি ঘোষণা করছি। এখন আমি নবনির্বাচিত উপাধ্যক্ষ মহোদয়কে ওনার নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় লিডার অফ দ্য অপোজিশন অনিমেষ বাবু এবং আমাদের জিতেন বাবু, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আসুন। ধন্যবাদ মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আপনার এই নতুন যাত্রার জন্য অভিনন্দন। স্মৃতিচারণ। রাজ্যের বিশিষ্ট কবি চন্দ্রকান্ত মোরা সিংহের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে গতকাল সকালে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ৬৬ বছর বয়সে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ককবরক ভাষার প্রধান কবি চন্দ্রকান্ত মোরা সিংহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র 1 কন্যা সহ সাহিত্য সংস্কৃতি জগতের বহু গুণমুগ্ধদের রেখে গেছেন। 1957 সালের 1 এপ্রিল সোনামুড়া মহকুমার প্রত্যন্ত গ্রাম তৈবান্দালের এক কৃষক পরিবারে তিনি জন্মেছিলেন। ওনার শিক্ষা জীবন শুরু হয়েছিল পার্শ্ববর্তী মির্জা স্কুল থেকে। ছাত্রাবস্থায় সংসার চালানোর জন্য জুমের কাজে পাহাড়ে, আবার কখনো কখনো চাষের কাজে সমভূমিতে কঠোর পরিশ্রমী কিশোর চন্দ্রকান্তের বেড়ে ওঠা। এভাবে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা
ও প্রকৃতিবাদ তার জীবনকে সংবেদনশীল করে তোলে। স্কুলের দেওয়াল পত্রিকায় যাত্রী সম্পাদনার মাধ্যমে তার সাহিত্য চর্চার সূত্রপাত এবং সে পত্রিকাতেই একটি গোবরে পোকাকে নিয়ে গল্প রচনার মাধ্যমে তার সাহিত্যে প্রতিভার স্ফুরণ। 1979 সনে তিনি আগরতলার ডাক ও তার বিভাগে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর তিনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কর্মে যোগদান করার পর থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় তার ককবরক কবিতা বাংলা অনুবাদ সহ প্রকাশিত হতে শুরু করে। জীবদ্দশাতেই চন্দ্রকান্ত মুরাসিং উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রখ্যাত কবি হিসেবে প্রশংসিত হন বহুবার। সমসাময়িক ত্রিপুরার জনজীবনের যন্ত্রণা তার কবিতার মূল প্রতিপাদ্য ছিল। ত্রিপুরার পাহাড়, খরস্রোতা নদী, পাখির গানের সুরকে প্রতিস্থাপন করেছেন উদার স্বরচিত কবিতার মাধ্যমে। জীবনকালে কাব্য রচনার জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1996 সালে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মহেন্দ্র দেববর্মা স্মৃতি পুরস্কার, 1997 সালে সাহিত্য একাডেমি সহ নয়াদিল্লি থেকে ভাষা সম্মান পুরস্কার তিনি পেয়েছিলেন। টেলিগ্রাফ সংবাদ মাধ্যম কর্তৃপক্ষে রাজ্যের প্রখ্যাত কবি চন্দ্রকান্ত মুরাসিংকে ট্রু লিজেন্ড অব নর্থ ইস্ট ইন্ডিয়া সম্মানে ভূষিত করেছিল। প্রয়াত চন্দ্রকান্ত মুরাসিং রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ককবরক ভাষায় স্বরলিপি তৈরি করেছিলেন। তিনি রবীন্দ্র পুরস্কার সহ ওনার জীবদ্দশাতে সাহিত্য সাংস্কৃতিক জগতের একজন অনন্য স্রষ্টা হিসেবে বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1997 সালে রাজ্য সরকারের সহায়তায় এ রাজ্যে তিনি ককবরক সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। জনজাতীয় বাঙালির মৈত্রী এবং জনজীবনের সংগ্রামকে তিনি তার বিভিন্ন লেখালেখির মাধ্যমে তুলে ধরেছেন। কবি চন্দ্রকান্ত মুরাসিং এর এই আকস্মিক প্রয়াণে এই সভা গভীরভাবে শোকাহত এবং সেই সঙ্গে ত্রিপুরা বিধানসভা প্রয়াত বিশিষ্ট কবির শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি উপস্থিত মাননীয় সদস্যগণকে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে রাজ্যের প্রখ্যাত কবি তথা ভাষা সাহিত্যিক চন্দ্রকান্ত মুরাসিং এর প্রয়াণে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার অনুরোধ করছি। মৌনব্রত শুরু হলো। ओम शांति, ओम शांति, ओम शांति। রেফারেন্স পিরিয়ডের উপর বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 4টি রেফারেন্স পিরিয়ড উপর সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্ন মজুমদার। এখন আমি মাননীয় বন দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল তৃষ্ণা অভয়ারণ্যকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজনগর বিধানসভায় অবস্থিত সাউথ ত্রিপুরাতে তৃষ্ণা অভয়ারণ্যকে ভবিষ্যতে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের ত্রিপুরা সরকারের এবং দপ্তরের কিছু পরিকল্পনা রয়েছে। আপনাদের এখানে সদনে ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টোটাল যে এরিয়া, ওই অভয়ারণ্য এরিয়া 195 স্কোয়ার কিলোমিটার
তৃষ্ণা অভয়ারণ্যে প্রায় 230টি প্রজাতির গাছ আছে, 400 প্রজাতির ভেষজ আছে, 110 প্রজাতির গুল্ম এবং 150টি লতা প্রজাতি রয়েছে। এর মধ্যে রয়েছে ঔষধি গাছের ভাণ্ডার। বাইসন হলো তৃষ্ণা বন্য এই যে আমাদের অভয়ারণ্য তার প্রধান প্রজাতি। এছাড়াও এই অভয়ারণ্যে রয়েছে উল্লুক, টুপি পরা বানর, লজ্জাবতী বানর, শুয়োরপুচ্ছ বানর, বুনো শুয়োর, বন্য বিড়াল, চিতা বিড়াল ইত্যাদি। তৃষ্ণা অভয়ারণ্যকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করার জন্য কিছু ব্যবস্থা, গুচ্ছ প্রকল্প আমরা নিয়েছি। তৃষ্ণা বন্য প্রাণী অভয়ারণ্যে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান, বরদোস ইকো পার্ক এবং জয়চাঁদপুর ইকো ট্যুরিজম জোনকে একটি উল্লেখযোগ্য সম্ভাব্য গন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই স্থানগুলোকে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য নিম্ন বর্ণিত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া রাজনগরের যে রেস্ট হাউসটি বন্যপ্রাণী অভয়ারণ্যে আসা দর্শনার্থীদের চাহিদা মেটাতে আরও সজ্জিত করা হবে। ভারত বাংলা মৈত্রী উদ্যান লেক to commemorate friendship between India and Bangladesh during 1971 war. Refugees came and stayed there. Since 2011-12, about 40,000 visitors visited in 2021-22. প্রস্তাবিত হস্তক্ষেপ, টেন্ট হাউস, পর্যটকদের খাবারের জায়গা, লেজার শো অভ্যর্থনা ও সুবিনির শপ অর্থাৎ গিফট দেওয়ার যে ব্যবস্থা, সব যারা কিনে নিয়ে যাবে তাদের ব্যবস্থা, গাড়ি রাখার জায়গা, ওয়াচ টাওয়ার, পর্যটকদের ভ্রমণের জন্য বিদ্যুৎ চালিত গাড়ি ইত্যাদি। বরদোস ইকো পার্ক লেক, আমি যেটা উপরেও বলেছি, সেখানে সব জায়গায় লেকের ব্যবস্থা আছে, ওয়াটার বডিজও আছে সব জায়গায়। সেখানে গাড়ি রাখার জায়গা, মোটর চালিত নৌকা, অভিযান পর্যটন, পর্যটকদের চড়ুই বাতির ব্যবস্থাপনা। তাছাড়া জয়চাঁদপুর ইকো ট্যুরিজম, যেটা হেডকোয়ার্টার এই আমাদের তৃষ্ণা অভয়ারণ্যে, সেখানে টেন্ট হাউস, গাড়ির চালকদের থাকার জায়গা, পর্যটকদের জন্য রান্নাঘর এবং খাওয়ার জায়গা, অভ্যর্থনা ও সুবিনির শপ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমাদের বিধানসভা যে তৃষ্ণার এখানে আমাদের যে বাইসন আছে, বাইসনগুলো কাটা তারের ভিতরে যে কাটা তার দেওয়া হয়েছে সেখান থেকে অনেক উঁচু বাইসনগুলো। আমাদের বাইরে যদি কোনো আওয়াজ হয় তখন আমাদের বাইসনগুলো কাটা তার ডিঙ্গিয়ে বাইরে চলে যায়। কিছুদিন আগেও আমাদের এরকম একটা ঘটনা হয়েছিল। আমাদের যে ফরেস্ট দপ্তরের ওনারা 7 দিন 7 রাত্র চেষ্টা করে এই বাইসনটাকে তৃষ্ণাতে আবার প্রবেশ করেছিল। তো আমি এটাই বলবো যাতে কাঁটাতারের বেড়াগুলো আরও অনেক উঁচু করে দেওয়া হয়, যাতে আমাদের বাইসনগুলো সংরক্ষণ করা হয়। এবং আমি আমার মুখ্যমন্ত্রী মহোদয়কে এ বিষয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। একটা প্রশ্ন ছিল এটার উপরে আলোচনা। বাইসন আপনি আলোচনা না, আপনি পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন। জাস্ট মিনিট, জাস্ট মিনিট, উনি আগে এখানে ম্যাডাম যে কথাটা বলেছে যে বাইসনগুলো প্র্যাকটিক্যালি কিছু সাধারণ মানুষেরও ক্ষতিগ্রস্ত করছে, এই জন্য এটা প্রোটেক্ট করা দরকার। 2 নম্বর হচ্ছে অনেক দূর থেকে অনেক মানুষ সেখানে যায় কিন্তু বাইসন দেখতে পারে না ঘন্টার পর ঘন্টা বসে। যদিও এটা অভয়ারণ্য, একটা জায়গায় আবদ্ধ করা যায় না, কিন্তু তারপরেও যাতে মানুষ গেলে বাইসন দেখতে পারে, তাদের একটা আকর্ষণ থাকে, সেই জন্য একটা জায়গাতে আমরা যেভাবে চিড়িয়াখানার মধ্যে রাখি সেইভাবে অন্তত 1-2টো বাইসনকে সংরক্ষিত করে রাখা যায় কিনা। এটা তো অভয়ারণ্য, মুক্ত বিচরণ করবে, তো মুক্ত বিচরণ ভাবে করবে, মুক্ত বিচরণ তো একটা নির্দিষ্ট গণ্ডিতে আনা যায় না। মাননীয় অনিমেষ করুন। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হাউসকে বলেছেন, আমার মনে হচ্ছে দিস ইজ দি ওয়ান অফ দি বেস্ট টুরিস্ট স্পট ইন দিস স্টেট, যেটা আমরা মহারাষ্ট্রের পাঞ্চগানি এবং
গণপতি পুলে এই সমস্ত জায়গায় যে সুবিধেগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে সেই কথাগুলি ভেসে উঠছিল আজকে। আই এম রিয়েলি হ্যাপি টু হিয়ার দিস। কিন্তু প্রথম প্রশ্ন হলো ক্লারিফিকেশনে, যে এতগুলো টাকা খরচ করে এই পর্যটন কেন্দ্রটা আমাদের আকর্ষণীয় করে তোলার উদ্যোগ আমরা নিয়েছি সরকার, ইজ ইট মেকিং প্রফিট? কারণ ইনভেস্টমেন্ট করে যদি আমার কোনো প্রফিট না আসে, দেন দেয়ার ইজ নো পয়েন্ট। এনিথিং উই ডু ইট শুড বি প্রফিটেবল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ত্রিপুরায় এটা আমাদের অভিজ্ঞতা, এটা তৃষ্ণাই বলুন, বড়মুরাতেই বলুন বা 18 মুরাতেই বলুন, যখন কোনো ইকো ট্যুরিজম বা কোনো পার্ক হবে সেখানে কিছু সংখ্যক লোককে উচ্ছেদ হতে হয়, দে আর এভিক্টেড। তো এই যে উদ্যোগটা না হবে এখন, এইখানেও কি কোনো ইভিকশনের ব্যাপার স্যাপার আছে কিনা? যদি থাকে আমি একটু জানতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে সেঞ্চুরি কাকে বলে, তার নির্দিষ্ট কোনো গণ্ডি থাকে না। মাননীয় বিধায়িকা বলেছেন যে একটা ঘটনার কথা বলছেন, এরকম ভারতবর্ষের বহু জায়গায় এই ধরনের সেঞ্চুরিতে বেরিয়ে যাওয়ার এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি। যাই হোক, আমরা তো চাই না ওনারা হারিয়ে যান বা আমাদের যে সংখ্যা সেটা কমে যাক। তো তার জন্য সাইন্টিফিক ওয়েতে কি করা যায় নিশ্চয়ই সরকার দেখবে। এবং আমার মাননীয় অপোজিশন লিডার মহোদয় উনি যে কথাটা বলেছেন, এটা নিশ্চয়ই যে জায়গায় এখন আমরা দাঁড়িয়েছি, আত্মনির্ভর ত্রিপুরা আমাদের করতে হবে। যে আত্মনির্ভর করতে গেলে ওইখানে আমরা খালি পয়সা খরচ করব, সেখান থেকে আমদানি হবে না, সেই ব্যবস্থাও আমরা নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলে সবাই মিলে আমরা এই ডিসিশনগুলো নেব। আমাদের ডিপার্টমেন্ট আছে, ওনাদের সাথে আমরা কথা বলবো এবং কিভাবে এটাকে প্রফিট মেকিং করা যায় সেই বিষয়গুলোও দেখব। যেখানে উচ্ছেদের কথা বলেছেন সেইগুলো আমার কাছে এখন পর্যন্ত ওই তথ্য নেই, এটা এখন অ্যাজাম্পশনের উপর আপনি বলছেন। তো যদি সেটা থাকে, সেটা যদি থাকে নিশ্চয়ই আমরা ওইখানে ওনাদেরকে পুনর্বাসন দেওয়া যায় কিনা, ইভেন ওনাদেরকে ওইখানে রাখা যায় কিনা, কর্মসংস্থানের সুযোগ করা যায় কিনা, আমাদের সরকার মানবিক, অনেকবার আমরা প্রমাণ দিয়েছি। তো সেই দিশায় আমরা কাজ করব এবং আমি আশ্বস্ত করছি আপনার যে কনসার্ন সেটা নিশ্চয়ই আমরা দেখব। রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী মীনা রানী সরকার। এখন আমি মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল, সদর মহকুমার চারিপাড়া মৌজায় নিশ্চিন্তিপুর রেল স্টেশন স্থাপন করায় বিস্তীর্ণ কৃষিজমি এলাকা জলমগ্ন হওয়ার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়া সম্পর্কে। অনারেবল স্পিকার স্যার, মাননীয় সদস্য শ্রীমতী মীনা রানী সরকার আনিত এই রেফারেন্স পিরিয়ড, যা আমাদের নিশ্চিন্দপুর এলাকায় চারিপাড়া পঞ্চায়েত বাধারঘাট বিধানসভার অন্তর্গত, সেখানে আমরা জানি ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য 2018 সাল থেকে সে কাজটা শুরু হয়েছে। টোটাল কাজ প্রায় 12.5 কিলোমিটার বাধারঘাট থেকে বাংলাদেশ পর্যন্ত। এর মধ্যে বাধারঘাট থেকে নিশ্চিন্দপুর যে এলাকাটা, যেটা মাননীয় বিধায়িকার বিধানসভার অন্তর্গত, সেটা 5.5 কিলোমিটার এবং বাধারঘাট অঞ্চল থেকে বাংলাদেশের যে স্থানটা রয়েছে ডিস্টেন্স, সেটা হবে নিয়ার অ্যাবাউট 6.5 কিলোমিটার। টোটাল 12 কিলোমিটারের উপর বাধারঘাট থেকে সেই কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। ভারতের যে কাজটা, অর্থাৎ বাধারঘাট পর্যন্ত যে কাজটা করা হচ্ছে, বাধারঘাট থেকে চারিপাড়া পর্যন্ত, সেটা করছে ইরকন লিমিটেড কোম্পানি, এবং চারিপাড়া থেকে বাংলাদেশ পর্যন্ত যে কাজটা করছে সেই কোম্পানিটা হচ্ছে ট্যাক্সমা করে। এই প্রস্তাব আনার পর গত 26 তারিখে আমি দপ্তরের সচিব সহ কমিশনার সহ শ্রীমতী বিধায়িকাকে নিয়ে সেখানে মিলিত হই
এবং ওনার যে কনসার্ন যে ওই এলাকায় এই চারিপাড়া পঞ্চায়েতের অধীন যে এলাকায় এই যে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য, সেখানে 400 থেকে 550 পরিবার রয়েছে যারা মেইনলি কৃষক, এবং তাদের যে নিয়ার বাই যে কাল্টিভেবল ল্যান্ডস, আজকে যেহেতু কাজ হচ্ছে, রেল ট্রেক হচ্ছে, ব্রড গেজ এই সাইড থেকে, ইন্ডিয়ার সাইড থেকে, মিটার গেজ বাংলাদেশ সাইড থেকে, তো স্বাভাবিকভাবেই রেল লাইনের এই কাজ করার ফলে জমি উঁচু হয়ে গেছে, মাটি উপরে উঠে গেছে, আর তাদের যে ক্ষেত সেগুলো নিচের দিকে নেমে গেছে। তার জন্যে বর্ষার সময় বিশেষ করে জল ওই ক্ষেতগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং ভেসে যায় অনেকটা। এটা বাস্তব ঘটনা, কারণ আজ গত দুদিন আগে গিয়ে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, ওয়াটার লগিং এখনো রয়েছে। গত 4 থেকে 5 বছর ধরে মানুষ সেখানে কোনো কাজ করতে পারছে না, ফসল ফলানোর কাজ করতে পারছে না। ইরকনের ইন্ডিয়ার পার্টি যারা কাজ করছেন, আমাদের তাদের ইঞ্জিনিয়ার, তাদের হাই অফিসিয়ালদের সঙ্গেও আমরা সেখানে বসি এবং পাড়ার লোকজনদেরকে নিয়েও এলাকার তাদের যে কনসার্ন, তাদের যে অভিমত, সে বিষয় নিয়েও আমরা সোজা খোলাখুলি আলোচনা করি। তাদের দাবি এই যে এলাকা, তারা 4-5 বছর ধরে কোনো ফসল ফলাতে পারছেন। তো স্বাভাবিকভাবেই মেইনলি হচ্ছে এটা প্যাডি ল্যান্ড। এখানে যদি প্যাডি উৎপাদিত না হয়, তবে আমাদের সরকার যে আমরা এমএসপিতে কৃষকদের কাছ থেকে প্রতি বছর 2 বার ধান ক্রয় করছি রবি এবং খারিফ সিজনে, তাতে তারা পার্টিসিপেট করতে পারছেন এবং ফিনান্সিয়ালি তারা খুব লসে রান করছে। তো আমরা ইরকন লিমিটেড যে কোম্পানি যারা কাজটা করছে, তাদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করেছি যাতে তাদেরকে কনভিন্স করানো যায়। মাননীয় বিধায়িকাও ছিলেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ইরকন লিমিটেড যে কোম্পানি, এটা রেল মন্ত্রকের অধীন, এটা পিএসইউ টাইপ। তারা কথা বলবে, এস্টিমেট তৈরি করবে এবং ক্যানাল তৈরি করে বা জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে আরো সুন্দর করে ওই কৃষি জমি যে এলাকাগুলো, তাতে কি করে ওয়াটার লগিংটা বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা করে তারা আমাদেরকে পরবর্তী সময়ে পদক্ষেপ কি গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে। তো আমরা প্রাথমিকভাবে, কারণ আমিও আপনি জানেন এই দপ্তর নতুন হাতে নিয়েছি, আমার সেটা জানা ছিল না। আমি মাননীয় প্রাক্তন পরিবহন মন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, আধিকারিকদের সাথেও কথা বলেছি, কিন্তু আমি সেটা প্রয়োজনীয়তা বোধ করেছি যে প্র্যাকটিক্যালি ওই এলাকাতে গিয়ে যেটা আমি সরজমিনে দেখতে পারবো, এখানে বসে থেকে সেটা সম্ভব না। তাই সবাইকে নিয়ে যেটা আমরা অভিজ্ঞতা হলো, যদি ইরকনের যে লিমিটেড কোম্পানি, তাদের কাছ থেকে যদি আমরা কোপারেশন পাই এবং রেল মন্ত্রক যদি সেই কোপারেশন করে আমাদেরকে, তবে এই 400-450 যে পরিবার রয়েছে কৃষক পরিবার, তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং আগামী দিনে তারা তাদের যে প্যাডি, তাদের যে ফসল, সেগুলো নিয়ে তারা আগামী দিনে তারা সুফল পাবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগে উনি বলবেন। আচ্ছা, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমি গত 24 তারিখ যে প্রশ্নটা রেখেছিলাম, আমাদের চারিপাড়া সদর মহকুমা, এখানে আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, এটাতে আমি প্রায় হাঁটতে যেতাম এবং দেখেছি ওনাদের যে অবস্থা, ওনারা শুধু কৃষিকাজের উপর নির্ভরশীল, আর ওনাদের কোনো অন্য রোজগার নেই। তাই আমি দেখে আমার খুবই খারাপ লেগেছিল। আমি যখন গত 1 বছর আগে কর্পোরেটর ছিলাম, তখনই আমি চেষ্টা করেছিলাম এবং আমাদের ইলেকশনের আগে আমাদের কলকাতা থেকে যিনি এসেছিলেন অগ্নিমিত্রাদি, উনিও সজন গিয়ে দেখেছেন, প্রত্যক্ষভাবে দেখেছেন, আর এটা দেখে উনিও বলছিলেন যে উনাদের দরকার এটা। তাই আমি এখন যখন পবিত্র বিধানসভায় এসে সেই সুযোগটা পেয়েছি, আমি চাই আমার চারিপাড়াবাসীদের জন্য কিছু করতে। আমার মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী সুশান্ত চৌধুরী এটা দেখে নিজেও প্রত্যক্ষ করে এসেছেন এবং কৃষকদের সঙ্গে একসঙ্গে বসে কথাবার্তা বলেছেন। অফিসারগণ ওখানে গিয়েছিলেন, ওনারা সব এই সচক্ষে দেখে এসেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমি সেটা দেখব এবং অফিসারদের সঙ্গে কথা বলেছেন যাতে ওটা অতি সত্বর হয়। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা করছি, উনি সুদৃষ্টি দিলে অবশ্যই সেটা হবে এবং আমি আশা রাখছি যাতে উনি সেটা করে দেন এবং আমাদের কৃষক ভাইদের যাতে উপকার হয়। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
মাননীয় মন্ত্রীকে অবগত করার জন্য এবং কাজের বাধারঘাট এলাকার যে সমস্যা, জ্বলন্ত সমস্যা, এই সমস্যা নিরসনের সুবিধা হবে। আমার বিধানসভা এলাকায় তেলিয়ামুড়া রেল স্টেশনের পাশে খামারবাড়ি এলাকায় ঠিক একই ধরনের সমস্যা ছিল এবং প্রায় 300 কানির উপর জমিতে কৃষকরা চাষাবাদ করতে পারছিল না দীর্ঘদিন। তো আমি সেখানে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর সেই সমস্যা নিরসনে এগিয়ে যাই, স্থানীয় চাষিদের সাথে কথা বলি, পরবর্তী সময়ে একটা টেম্পোরারি ক্যানেল করে জল পাস করার সুবিধা করে দেওয়া হয়। বর্তমানে সমস্যা নিরসন হয়েছে, সেটা পাকাপাকিভাবে না হলেও তবে রেল দপ্তর আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কথা দিয়েছেন সেখানে পাকাপাকিভাবে একটি ক্যানেল তৈরি করে দেবেন এবং তারাও এই সমস্যার সম্পর্কে অবগত হয়ে সেটাকে দূরীকরণের চেষ্টা করছে এবং আমরা আশা রাখছি ইতিমধ্যেই তেলিয়ামুড়ার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সুশান্তবাবু যেটা বলেছেন যে তিনি যেহেতু সামনে থেকে সেটা দেখে এসছেন এবং রেল দপ্তরের সাথে কথা বলবেন, আমি আশা রাখছি তিনি দুটো ক্যান্ডিডেট দেখেন এবং যে প্রসিডিউরে তিনি এগিয়ে যাচ্ছেন তাতে তিনি সাকসেস হবেন। ধন্যবাদ জানাই মাননীয় ট্রান্সপোর্ট মন্ত্রীকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট রেলিভেন্ট একটা পার্টি বিষয়ে আমি হাউসের সেখানে কনসেনসাস চাইব। আমাদের যে রেল ট্র্যাকের কথা বলা হচ্ছে, রেল ইয়ার্ডের কথা, সেটা নিশ্চিন্দপুর জায়গা। ইট কামস আন্ডার বাদারঘাট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। পঞ্চায়েতের নাম চারিপাড়া, মৌজা চারিপাড়া, তহসিল বাধারঘাট, বিধানসভা বাধারঘাট। আমরা যখন মিটিংয়ে বসলাম প্রায় 5 থেকে 700 এলাকাবাসী ছিলেন, প্রধান থেকে শুরু করে বিধায়িকা ছিলেন। প্রত্যেকের সামনে তারা একটাই দাবি করেছে যে আমাদের এই ক্যানেলটা আপনারা তৈরি করে দিন, আমাদেরকে বাঁচান। তৎসঙ্গে আমাদের মনে হয় আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু অপমান করা হচ্ছে। আমি জানতে চাইলাম যে কিভাবে অপমান করা হচ্ছে। তখন ওনারা সবাই খুলে বললেন যে দেখুন, আমরা চারিপাড়ার বাসিন্দা, বাধারঘাটের বাসিন্দা, রেল স্টেশনের নাম দেওয়া হচ্ছে নিশ্চিন্দপুর। নিশ্চিন্দপুর আমাদের এই এলাকা থেকে 5 কিলোমিটার দূরে বা 4 কিলোমিটার দূরে অবস্থিত। তো এটা কি করে নিশ্চিন্দপুর হিসাবে নামকরণ করা হয়? আপনার মাধ্যমে আমরা চাইব সবার সাথে কথা বলে যাতে এই স্টেশনটাকে চারিপাড়া স্টেশন হিসেবে, কারণ পঞ্চায়েত চারিপাড়া, মৌজা চারিপাড়া, বিধানসভা বাধারঘাট, তো স্বাভাবিকভাবে নিশ্চিন্দপুর নো ওয়ে কোনোভাবেই সিনের মধ্যে নেই। নিশ্চিন্দপুর 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে। তো এটা যদি আমরা করতে পারি সবাই মিলে প্রস্তাব পাশ করিয়ে, তবে আমার মনে হয় ওই এলাকার যে জনগণ তারা অনেকটাই উপকৃত হবেন এবং খুশি হবেন। ধন্যবাদ। Point of clarification also in what Honorable Minister has already pointed out. এই ব্যাপারে আমি পয়েন্ট অফ ক্লারিফিকেশন রাখতে চাই। ঠিক সেইভাবে আপনি যেটা বলেছেন একটু আগে, আমবাসা কনস্টিটিউয়েন্সির অধীনে একটা রেলওয়ে স্টেশন আছে যেটার নাম জহরনগর, কিন্তু সেই গ্রামের নাম অ্যাকচুয়ালি কাঁঠালবাড়ি। কাঁঠালবাড়ির জায়গাতে জহরনগর রাখা হয়েছে। তো সেইভাবে যেমন চারিপাড়ার ক্ষেত্রে যেটা হয়েছে, সেই রেলওয়ে স্টেশনের নামও জহরনগরের পরিবর্তে আজকে যেভাবে উনি হাউসের কাছে বলেছেন সেটা সর্বসম্মতিক্রমে যদি এটাও পাস হয়, এটাও যেন এই প্রস্তাবটাও যেন সংযোজন করা হয়। ধন্যবাদ। তো মাননীয় সদস্য, এটা তো জহরনগর যেটা আপনি বলছেন আমবাসা, এটা তো দিদেন গভর্নমেন্টের দায়িত্ব ছিল যাতে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে, রেল দপ্তরের সাথে কথা বলে সেটা করা। যাই হোক, করেননি। তো আমি আপনাকে বলবো যে আপনি অফিসিয়াল জনগণের হয়ে বা ওই এলাকার পঞ্চায়েত বা ভিসি যেটাই হবে তাদের হয়ে আপনারা অফিসিয়ালি একটা রাইট আপ বা প্রস্তাব আপনারা দিন। আমরা একসঙ্গে চারিপাড়া বা আপনারটা সঙ্গে রেজুলেশন নিতে হবে। বিএসসি বা পঞ্চায়েত সমিতি, ভিসি বা জিপি
তাদের থেকে রেজলিউশন নিয়ে আপনারা প্রদান করুন, আমরা উইথ অল সিরিয়াসনেস আমরা সেটাকে টেক আপ করব। থ্যাংক ইউ। রেফারেন্স পিরিয়ডের তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী মানব দেব বর্মা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হল গত 25শে মার্চ 2023 ইং দৈনিক সংবাদ পত্রিকা প্রকাশিত নেশা কারবারির বাড়িতে তল্লাশি, উদ্ধার পিস্তল, কার্তুজ, মাদক শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক যে রেফারেন্স পিরিয়ড এখানে নোটিশ এখানে রেখেছেন, সেই বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন আছে সেই ভিত্তিতে আমি বলছি। বিগত 23/3/2023 ইংরেজি তারিখে একটা গোপন তথ্যের ভিত্তিতে দলেশ্বরের শ্রী বিদ্যাধর দে পিতা স্বর্গীয় মোহনদের বাড়িতে একটা তল্লাশি অভিযান চালানো হয় এবং অভিযানের সময় পুলিশ একটি 9mm পিস্তল, একটি ম্যাগাজিন, সঙ্গে 2টি কার্তুজ এবং অন্যান্য কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানা নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স NDPS আইনের আন্ডার সেকশন 21C, 25, 27A, 27B, 35 এবং অস্ত্র আইনের 25 ধারা অনুযায়ী 24/3/2023 ইংরেজি তারিখে নিম্নলিখিত 8 জন অভিযুক্তের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের নাম হচ্ছে রণদীপ দররায়, বয়স 35, পিতা মৃত দিলীপ দররায়; শ্রী কিঙ্কর দাস, বয়স 28, পিতা ক্ষিতীশ চন্দ্র দাস। 3 নম্বর হচ্ছে শ্রী বিপ্লব দে, বয়স 30, পিতা বিধান দে। 4 নম্বর হচ্ছে শ্রীমতী প্রিয়ঙ্কা দাস, স্বামী বিপ্লব দে, বয়স 30, পিতা শ্রী বিমান দে। 5 নম্বর হচ্ছে সানি সাহা, বয়স 25, পিতা শ্রী বিকাশ সাহা। 6 নম্বর হচ্ছে শ্রী দেবদেব বর্মা, যার পিতার ইনফরমেশন এখানে নাই, লেখা আছে পিতা অজানা। 7 নম্বর আছে শ্রী অপূর্ব দে উর্ফ জন্টু, পিতা শ্রী বিকাশ সাহা। 8 নম্বর হচ্ছে শ্রীমতী অনুরাধা নাথ ব্র্যাকেটের দে, স্বামী শ্রী অপূর্ব দে উর্ফ মন্টু। এই তদন্তকালে উপরোক্ত অভিযুক্তদের মধ্যে থেকে প্রথম 6 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এদের সকলকেই বর্তমানে জুডিশিয়াল কাস্টডিতে আছে ওরা, এবং মামলা বর্তমানে তদন্তাধীন। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। গরম गोनां চিফ मिनिस्टार दं, सोंना मुसुंगो ताई साइमना मुसुंगो अ त्रिपुरा हाव गोबां सिगला सिगलिर नेसा खायै दिनै लामा हामिहामि दङ। आबोनि बागै तामु दुगना जाखा ताई गोबां आमचाइरग नेसा मुक्त खायना बागै जारा जानाय दङ रिहेब सेन्टार खाखायजाखा आबाद उन्नतै सोंना मुसुंगो। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই, শুধু গত 25 তারিখ আমরা পত্রিকায় দেখেছি অ্যারেস্ট হয়েছেন, আপনি এখন বলেছেন 8জনকে 6জনকে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে যারা নেশাযুক্ত, নেশা কারবারি কতজন গ্রেপ্তার করা হয়েছে? আর আমরা দেখেছি এই রাজ্যে প্রত্যেক এরিয়ায় যারা ছাত্র সমাজ, যুব সমাজ নেশাতে যুক্ত হয়ে যাচ্ছেন। এই পদক্ষেপ রাজ্য সরকার কি চিন্তা ভাবনা, আর নেশা মুক্ত করার লক্ষ্যে রিহেব সেন্টার করা হয়েছে কিনা? আর আমরা দেখেছি রাজ্যে যারা যুব সমাজ, যারা স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, তারা যুক্ত হয়ে যাচ্ছে। তা আমরা
সবসময় বলে থাকি, আমরা এই হাউসে আমরা সবসময় দেশকে গড়ে তোলার। মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন মূল জিনিসটা বলুন প্লিজ। না, এর সাথে যুক্ত নেশা কারবারি, এর সাথে যুক্ত আমরা, এই কারণে আমি ক্লিয়ারিফিকেশন দিতে চাই। এটা তো নিশ্চয়ই, এটা তো আমি বৃহৎ পরিসরে বলছেন। আপনার মূল জিনিসটা হচ্ছে কি পিস্তল উদ্ধার হয়েছে আমাদের। এটাই না, এটা তো নেশার কারবারির সাথে যুক্ত। তো আপনি স্পেসিফিক থাকুন আপনার পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন প্লিজ। এটাই তো আমি বলছি, মানে এখানে আমরা দেখেছি নেশা শুধু যুক্ত না, এখন অস্ত্র এখন যুক্ত হয়ে যাচ্ছে। কিভাবে একটাকে আমরা মুক্ত করা যায়? আমরা রাজ্য সরকারকে আমরা প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি এই রাজ্য সরকার অন্য রাজ্যকে কিন্তু নেশা মুক্ত করে সাহায্য করছেন, কিন্তু আমরা দেখেছি প্রত্যেক দিন বা কয়েকদিন পর। মাননীয় মেম্বার প্লিজ, আপনি স্পেসিফিক পয়েন্টে থাকুন। আপনি যদি ইলাবোরেটলি বিশাল করে বলে থাকেন, হাউসের অনেক আরোই আছে। নেশা কারবারি আমরা লাস্ট অনুরোধ রাখবো, নেশা মুক্ত করার পরিকল্পনা আছে কিনা। নেশা আমরা অন্য রাজ্যকে যুক্ত হতে দিচ্ছি না, এটাকে কিন্তু আমরা মুক্ত করতে পারছি না রাজ্যকে। কিভাবে মুক্ত করা যায় এই ব্যবস্থা, এই চিন্তাধারা রাখুন। আশা করি এই প্রোগ্রাম নেবেন। আর কতজন যারা মেন সাপ্লায়ার, মেন যে মালিক, এনে তো চিহ্নিত করেছেন কিনা। আপনার প্রশ্ন কিন্তু নেশার উপর না, আপনার প্রশ্ন হয়েছে এখনো নেশাও ছিল। ঠিক আছে, ওকে বলুন। ঠিক আছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, can I add my point of clarification also? Sure. মাননীয় সদস্য যেটা বলতে চেয়েছেন যে নেশা কারবারির বাড়িতে তল্লাশি করে পিস্তল উদ্ধার হয়েছে। An honorable Chief Minister has replied, 8 persons have been arrested. একদম ক্লিয়ার। He wanted to know, এটা হচ্ছে মানুষ কমপ্লেন করেছে, তারপর অ্যারেস্টটা হয়েছে। হোয়াট অ্যাবাউট দুস নেশা কারবারিজ, যারা এখনো, যাদের বিরুদ্ধে মানুষ পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে, যারা মাসল পাওয়ার, মানি পাওয়ার, ইন সাম কেসেস উইথ পলিটিক্যাল পাওয়ার, দে আর সিটিং অ্যান্ড ডুইং অল দিস বিজনেস, ওই সমস্ত লোকদেরকে সরকার গ্রেপ্তার করবে কিনা। আই থিঙ্ক দিস ইজ হোয়াট দিস কোয়েশ্চেন ইজ অল অ্যাবাউট। কারণ আমি কমপ্লেন করব, তারপরে অ্যারেস্ট হবে। বাট হোয়াট অ্যাবাউট দোজ পিপল যাদের বিরুদ্ধে এখনো কমপ্লেন নেই? উই ডোন্ট ওয়ান্ট টু নো। দিস ইজ ওয়ান। সেকেন্ড পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, এই যে নেশাগ্রস্ত যুবক দিন কি দিন বৃদ্ধি পাচ্ছে, এটাকে বন্ধ করার সরকারের কি পদক্ষেপ আছে, এটা আমরা জানতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ স্যার, ক্লারিফিকেশন আমার একটা আছে স্যার। স্যার আমি জানতে চাই, যারা নেশা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে, গত এই 5 বছরে কতজনকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে সেই সংখ্যাটা একটু সেপারেট কোশ্চেন আনবেন। মাননীয় সদস্য নিশ্চয়ই আপনি কোশ্চেন আনলে নিশ্চয়ই উত্তর দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I am very glad that Honorable MLA has talked in his own language, which I could not understand. Later on he said in Bengali, at least I could understand. Anyway, একটা জিনিস আমরা বলছি যে বারবার এখানে ক্লিয়ার করা দরকার। উনিশবাবু বলেছেন, ওনার রেফারেন্স ধরে, যে এটা একটা নেশামুক্ত ত্রিপুরা আমরা বারবার বলছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি বারবার বলছেন এনইসি মিটিংয়ে, না এখান থেকে কোনো রকম নেশা সামগ্রী বাইরে যাবে, না বাইরের থেকে নেশা সামগ্রী ত্রিপুরাতে আসবে। এই বিষয়ে বারবার বহু জায়গায় আমরা এই কথাটা বলেছি।
আজকে যেহেতু সদনে স্পেসিফিক যে রেফারেন্স এনেছে সেই বিষয়ে আমি বলেছি, এই বিষয়ে বিস্তর আলোচনা আছে, বারবার কতজন অ্যারেস্ট হয়েছে। যখন যে জায়গায় সেই প্রশ্ন করা হবে এবং বিশদভাবে জানার ইচ্ছে থাকবে নিশ্চয়ই আমরা বলবো। কিন্তু আজকের এই ঘটনার জন্য এটা গোপন সূত্রে গেছে, কারোর কমপ্লেনে যায়নি, এবং 8 জনকে চিহ্নিত করেছে, 6 জনকে অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। এবং আপনাদের কাছে আমি মাননীয় অধ্যক্ষের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করবই করব, জিরো টলারেন্স নীতি আমাদের থাকবে। নেশামুক্ত ত্রিপুরা করতে নেশার সামগ্রী বাজেয়াপ্ত করার পরে কোথায় রাখা হয়? এটা কি টেস্টে করায় না কি করে? All the information I have, in details I have, today I did not bring, also I have, I can tell. But in specific question, I will give the answer. ঠিক আছে, মানব বিরোধী দলকে আমি বলছি, আপনি সেপারেট কোশ্চেন আনুন, নিশ্চয়ই আনসার পেয়ে যাবেন। রেফারেন্স পিরিয়ড চতুর্থটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া। এখন আমি মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ে ওনার বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হলো 23শে মার্চ 2023 তারিখে স্থানীয় দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পৃষ্ঠায় 24 ঘন্টা বিমান পরিষেবা প্রস্তাব বাতিল শীর্ষক প্রকাশিত সংবাদ সম্পর্কে। অনারেবল স্পিকার স্যার, সম্মানীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া যে রেফারেন্স এনেছেন, এটা একটা বহু চর্চিত বিষয় এবং বিভিন্ন সময় সংবাদপত্রে এটাকে নিয়ে বহু আলোচনাও হয়েছে। আমরা অফিসারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে আমাদের এই সদৃশ্য রাজ্যবাসীর যে স্বপ্নের আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা আমাদের প্রধানমন্ত্রী মোদিজির আশীর্বাদে প্রায় 500 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে এবং পরবর্তী সময় এটাকে আন্তর্জাতিক স্তরে এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাতে রাত্রিবেলা বিমান উঠানামার বন্দোবস্ত নেই। পরবর্তী সময়ে যখন আমরা যোগাযোগ করলাম, আমরা যেটা জানলাম যে পরিকাঠামোগত কোনো অভাব নেই, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা বিষয় যেটা এই আমাদের যে সারা রাতব্যাপী বিমান পরিষেবার যে বিষয়টা সেটাকে বিলম্ব করছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি পার্সোনালস প্রয়োজন রাত্রিবেলা বিমান ওঠানামা করার জন্য টোটাল 342 জন সিআইএসএফ জওয়ান, যারা সিকিউরিটি পার্সোনাল আন্ডার রয়েছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে। আমাদের এখানে পজিশন যেটা ম্যান ইন পজিশন হচ্ছে 230 জন, প্রয়োজন কত? 342 জন। এই যে শর্টফলটা, এই শর্টফলের জন্য যখন আমরা দেখলাম যে পত্রপত্রিকার মধ্যে অনেক সমালোচনা হচ্ছে বিষয়টা নিয়ে, on 18th of this month, March 18th, we have written a letter to the Secretary Home Affairs for releasing this extra manpower, যা সিআইএসএফ আমরা যেটা বললাম এই ম্যান পাওয়ারটা যেন আমাদেরকে এক্সট্রা প্রদান করা হয় খুব ইমিডিয়েটলি। আমরা আশা করব ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন সেটাকে টেক আপ করেছে এবং আমি আগামী দিনে ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন এবং হোম দপ্তরের সঙ্গে কথা বলে কি করে খুব শীঘ্রই এই পরিষেবাটাকে আমরা প্রদান করতে পারি সে বিষয়ে আন্তরিকভাবে প্রয়াস গ্রহণ করব। তো আমি মাননীয় বিধায়িকাকে আশ্বস্ত করতে চাইব, এটা শুধু আমাদের কোনো দলের সমস্যা নয়, এটা আমাদের রাজ্যের জনগণের একটা চাহিদা এবং এটা আমরা অবশ্যই পূরণ করব, ভারত সরকার অবশ্যই পূরণ করবে। ধন্যবাদ। Honorable Speaker, sir, my point of clarification. গত 22 তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত খবর 24 ঘন্টা বিমান পরিষেবার প্রস্তাব বাতিল। গত 10 জানুয়ারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মেম্বার অপারেশন কার্যালয় থেকে
AI/M অপারেশন 2.29/2023 সার্কুলারে আগরতলা MBB বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয় যে আগামী 1 এপ্রিল থেকে আগরতলা MBB বিমানবন্দরে 24 ঘন্টা অপারেশনাল চালু রাখার জন্য যাতে মেন পাওয়ার সহ সব ধরনের পরিকাঠামো তৈরি করে রাখা হয় এবং সেই সার্কুলারে সিগনেচার করেন M সুরেশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। গত 10 জানুয়ারি স্বাক্ষরিত এই সার্কুলারে 1 এপ্রিল থেকে 24 ঘন্টা বিমান পরিষেবা চালু রাখার মতো ম্যান পাওয়ার সহ সব ধরনের পরিকাঠামো তৈরি রাখার প্রস্তাবে বলা হলেও বিমানবন্দরে তা মানা হয়নি। কেসি মিনা, যিনি আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থাৎ অধিকর্তা, তিনি বলেন যে মাননীয় মন্ত্রীও যেটা বলেছেন যে পর্যাপ্ত সিকিউরিটি বা CISF নেই। তৎসঙ্গে আরও তিনি যেটা অ্যাড করেছেন সেটা হলো ফায়ার সার্ভিসের কর্মচারী তার স্বল্পতা রয়েছে এবং CISF জওয়ান ও ফায়ার সার্ভিস কর্মচারীর সংখ্যা বাড়ানো যতদিন না যাবে ততদিন 24 ঘন্টা পরিষেবা চালু করা যাবে না। বিষয়টি হচ্ছে 24 ঘন্টা বিমান পরিষেবা চালু থাকলে পরে ত্রিপুরার আকাশ দিয়ে যখন দেশের আভ্যন্তরীণ বিমানগুলো চলাচল করবে কিংবা আন্তর্জাতিক বিমানগুলো যখন চলাচল করে সেই পরিকাঠামো যদি থাকে জরুরি কোনো অবস্থায় সেখানে সেই বিমানগুলি অবতরণ করতে পারে এবং জরুরি ভিত্তিতে অবতরণ না করা হলে কিভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেটা আমরা অনেকবার প্রত্যক্ষ করেছি। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে যে ত্রিপুরার মতো একটি ছোট্ট রাজ্যকে 500 কোটি টাকা ব্যয়ে এমন সুন্দর একটি টার্মিনাল ভবন তিনি উপহার দিয়েছেন এবং তৎসঙ্গে তিনি ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে। যেহেতু আমরা বলি আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে এবং ত্রিপুরায় আমাদের একই সরকার রয়েছে, তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে রাজ্য সরকার তার পরিবহন দপ্তর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, মন্ত্রী ও এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ত্রিপুরার এই বিমান বন্দরটিকে 24 ঘন্টার বিমান চলাচল করার জন্য সুযোগ দেওয়া হয়। কারণ আগরতলা থেকে বা ত্রিপুরা থেকে রাজ্যের অন্যত্র যাওয়ার একটা দ্রুত মাধ্যমই হলো বিমান পরিষেবা। সেখানে আমরা সকালবেলা গিয়ে যদি রাত্রে বিমান চালু থাকে সকালবেলা গিয়েও আমরা কাজ সেরে আগরতলা ফিরে আসতে পারবো বা যারা আগরতলা এসে কাজ সেরেও আবার অন্য রাজ্যে ফিরে যেতে পারবেন। অর্থাৎ 24 ঘন্টা বিমান পরিচালনা আজকের দিনে সময়ের দাবি। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে আপনার মাধ্যমে যত দ্রুত সম্ভব যেন তার ব্যবস্থা তিনি করেন। ধন্যবাদ, নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যা আমি বলেছি শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং সিভিল এভিয়েশন দপ্তরের সঙ্গে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ঠিক আছে। মাননীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশ ও বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আজ 6টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হল 2023 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ TVSE পরিচালিত উচ্চ মাধ্যমিকের ককবরক ভাষার পরীক্ষায় একটি নির্দিষ্ট আলোকে লিখতে বাধ্য করা সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। নমস্কার অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের যে মাননীয় বিধায়ক শ্রী অনিমেষ দেববর্মা যে কলিং অ্যাটেনশন এনেছেন সেই বিষয়ে আমি এখানে যে রিপোর্ট আমার কাছে এসছে আপনার অবগতির জন্য আপনার মাধ্যমে জানাচ্ছি। বিগত 17/3/2023 এবং 18/3/2023 তারিখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যথাক্রমে উচ্চতর মাধ্যমিক
এবং মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা বিষয়ক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষায় নির্দিষ্ট একটি হরফে উত্তরপত্র লেখার জন্য ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় বলে একটি সংবাদ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই হরফ ব্যবহার করা সম্পর্কে অভিযোগ নিয়ে খোঁজ খবর করে এই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া বিষয়টি নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অভিমত চাওয়া হয়। এই প্রসঙ্গে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে পর্ষদ শুরু থেকে ককবরক ভাষার প্রশ্নপত্র বাংলা হরফে তৈরি করে আসছে এবং দেখা গেছে পরীক্ষার্থীরাও এই বিষয়ে উত্তরপত্র লেখার সময় বাংলা হরফই ব্যবহার করে থাকে। গত বছর 2022 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার উত্তরপত্র মূল্যায়নের সময় দেখা যায় যে মাধ্যমিকে মোট 3235 জন ককবরক ভাষার পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 55 জন এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষার মোট 2605 জন পরীক্ষার্থীদের মধ্যে মাত্র 45 জন উত্তরপত্র লেখার সময় রোমান হরফ ব্যবহার করেছে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক মিলিয়ে সর্বসাকুল্যে মাত্র 1.71% পরীক্ষার্থী রোমান হরফ ব্যবহার করে উত্তরপত্র লিখেছিলেন। পরীক্ষার্থীদের স্বার্থে রোমান হরফ ব্যবহারকারী শিক্ষার্থীদের উত্তরপত্র যথারীতি সমান গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হয়েছে। কাজে এই প্রসঙ্গে বলা যায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ককবরক ভাষার পরীক্ষার উত্তরপত্র লেখার সময় পরীক্ষার্থীরা কোন হরফ ব্যবহার করবে এই সম্পর্কে বিগত বছরের মতো এই বছরও তাদের উপর কোনো চাপ ছিল না। তবুও এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হবে। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী যে উত্তরটা দিয়েছেন এইরকম উত্তর নর্মালি যারা নিজের ছাড়া কিছু বুঝে না they only give this kind of reply. আমি ওনাকে দোষ দিচ্ছি না, যারা লিখে দিয়েছে উত্তর উনি এটাকেই এখানে পড়েছেন, খবর নিয়েছেন। আই ক্যান টেল, দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনার সূত্রপাত হয়েছে 18 তারিখ মার্চ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হচ্ছে অম্পি হায়ার সেকেন্ডারি স্কুল এবং ছাত্রছাত্রীরা যারা সেখানে পরীক্ষা দিতে যায় তৈদু হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী এবং সেখানে ভেনিউ সুপারভাইজার ছিলেন স্বপন কলয়, পোস্ট গ্রাজুয়েট টিচার। পরীক্ষা চলাকালীন সময় যিনি ইনভিজিলেটর ছিলেন উনি দেখেছেন যে কোনো ছাত্রছাত্রীরা তারা রোমান হরফে লিখছে এবং উনি ওনাদের বলেছেন যে রোমান হরফে যদি লেখা হয় তোমাদের খাতা চেক করা হবে না। এই বিষয়টা যখন ছাত্রছাত্রীরা জানতে পারল, গিয়ে যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন ওনার কাছে বলেছে। ভেনিউ সুপারভাইজার ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে যিনি হায়ার সেকেন্ডারি স্কুলের ত্রিপুরা বোর্ডে ওএসডি ছিলেন, ওনার কাছে জানতে চেয়েছে যে কি করব, অর্ডারটা কি দেব। তখন স্বপন কলই যিনি ভেনিউ সুপারভাইজার ছিলেন ওনাকে পর্ষদের ওএসডির মাধ্যমে বলা হলো যে বাংলাতেই লিখতে বলুন। ইমিডিয়েটলি স্বপন কলই পরীক্ষার হলে গিয়ে ছাত্রছাত্রীদের বলেছে রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, বাংলায় লিখতে হবে। এই থেকে ঘটনার সূত্রপাত। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য কোনো
আপত্তি নেই, কিন্তু এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আই এম জাস্ট গিভিং দি ইনফরমেশন টু দি হাউস, দি কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসিতে ককবরক পাঠ্যক্রম চালু হয়ে গেছে এবং পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। এই বিষয়ে ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন অফ ত্রিপুরা, কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে চিঠি লিখেছে। সেই চিঠির মূলে বলা হয়েছে যে বাংলায় যেন প্রশ্নপত্র তৈরি করা হয়। তাহলে রোমান হরফে কেন হবে না? প্লাস শুধু তাই না, এখানে ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, ওই ডাইরেক্টরেট থেকেও ডাইরেক্টর একটা চিঠি দিয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন সিবিএসসি বোর্ডকে। হ্যান্স, আমি পড়ছি না সবটা, হ্যান্স আই উড ইনফর্ম ইউ দ্যাট দি স্যাম্পল কোয়েশ্চেন পেপার্স ফর সিবিএসসি এক্সামিনেশন মে বি প্রিপেয়ার্ড in Bengali script as per policy decision of the government. আমার প্রশ্ন হলো, গভর্নমেন্টের পলিসি কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, গভর্নমেন্টের পলিসি তো রোমান স্ক্রিপ্টেও লেখা যাবে, বাংলায়ও লেখা যাবে, অথচ এখানে যে চিঠিটা গেছে দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এখানে বেঙ্গলি স্ক্রিপ্টে শুধু প্রশ্নগুলো তৈরি করা। নাও আওয়ার ডিমান্ড হচ্ছে এই সিবিএসসিতে যে লেটারটা যাবে এখানেও যেন রোমান স্ক্রিপ্টের পক্ষে লেটারটা যায়, এবং আগামী 31 মার্চের মধ্যে সেই লেটার যদি না যায়, দি কোয়েশ্চেন অনলি উইল বি মেড ইন বেঙ্গলি, এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। এন্ড আরো একটা কথা বলছি যে যারা এই স্বপন কুমার কলয়ের নির্দেশে বা ওএসডির নির্দেশে যারা পরীক্ষা দিতে পারে নাই, রোমান স্ক্রিপ্টে 1.07% লিখো, ইভেন 1% স্টুডেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, 1% ইজ অলসো ইম্পর্টেন্ট। ওই ছেলে মেয়েদের ভবিষ্যৎ রক্ষায় সরকার যেন নতুন করে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে, এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর চাই। Sir, according to the reply of the Honorable Chief Minister, it says the Education Department, intention of the government is clear that Roman এবং বেঙ্গলি দুটো স্ক্রিপ্টে লেখা যাবে। উনি যে স্টেটমেন্ট দিয়েছেন, যদি তাই হয়, আমার একটা হাম্বেল সাবমিশন, এই যে মাননীয় বিরোধী দলের নেতা কয়েকটা গভর্নমেন্টের রেফারেন্স মেমো উনি রেফার করেছেন। It is equally important for the Tripura Board of Secondary Education and also the Central Board of Secondary Education, whether from this house যে আপনি আপনার দপ্তরকে ডাইরেকশন দেবেন যে ইমিডিয়েটলি যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে যে চিঠি পাঠিয়েছে, এটাকে তার সংশোধনী, অর্থাৎ না গভর্নমেন্টের স্ট্যান্ড এটা নয়, তারা যেটা ভুল করেছে। এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেও যে ঘটনাটা এখানে রেফার্ড হলো, এটাও তদন্ত করে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্ক্রিপ্টের কারণে পরীক্ষায় বসতে পারলেন না, তাদের জন্য সেরকম ব্যবস্থা করেন। স্যার আপনি যাই হোক, যদি এরকম হয়ে থাকে, যেটা বলছে আমি ওনার বক্তব্য শুনে বলছি, আমি এরকম যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদের বেলায় যেন দপ্তর এবং বোর্ড ব্যবস্থা গ্রহণ করেন। এবং সিবিএসসিকে এটা খুবই জরুরি, কারণ আজকে হলো কত তারিখ? আজকে 29th। আই থিঙ্ক অন 31st of March এভরি ইয়ার সিবিএসসি তাদের ওয়েবসাইটে যে কোন ল্যাঙ্গুয়েজে কোন স্ক্রিপ্ট ব্যবহৃত হবে এগুলো তারা ডিক্লেয়ার করে দেয়। তাহলে মাত্র 2 দিন বেঁচে আছে, কাজে সেই জায়গায় আজকে তুরন্ত যে গভর্নমেন্টের তরফ থেকে সিবিএসসিকেও এটা জানিয়ে দেওয়া হোক, এই ব্যবস্থা নাও হবে কিনা। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমি অ্যাড করতে চাই।
প্রথমে নমস্কার এবং সবাই ট্রেজারি বেঞ্চে আছেন, মন্ত্রী মহোদয়গণ এবং সদস্যগণ, সবাইকে আমার প্রথমেই নমস্কার। আমি আই এম নিউলি ইলেক্টেড মেম্বার ফ্রম 41 অফ বিনগর অ্যাসেম্বলি। তো মাননীয় মুখ্যমন্ত্রীর রিপ্লাই আমি বলতে চাই, কারণ সেই দিন আমি খুদ নিজে গিয়েছিলাম এবং ওনার বক্তব্যে আমি একটা পেলাম নোটটা 45 অনলি স্টুডেন্টস রোমান স্ক্রিপ্টে লিখেছেন। ওই পয়েন্টের উপরে আমি বেশ করে বলতে চাই, সেই দিন ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে ইনভিজিলেটর যিনি আছেন স্বপন কলই, ওনার সাথে আমি কথাই বলেছিলাম ফোনে, ওভার টেলিফোনে, এবং হেডমাস্টার ভরত দেববর্মা, ওনার সঙ্গে আমি ওভার টেলিফোনে কথা বলেছিলাম। তো উনি বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম প্রথমে, আপনার কাছে কোনো রিটেন কোনো সার্কুলার আছে ফ্রম টিবিএসসি বোর্ড? না। তো কিভাবে আপনি পরীক্ষা চলাকালীন ঠিক ছেলেমেয়েরা লিখতে শুরু করলো, সেই মতো অবস্থায় ইনভিজিলেটর গিয়ে ক্লাসরুমে ঢুকে বললেন এইভাবে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না। তো ছাত্ররা জিজ্ঞেস করলো স্যারকে কেন? তো আমি এক্ষুনি টিবিএসসি বোর্ডের যিনি দায়িত্বে আছেন ওএসডির, ওনার সঙ্গে কথা বলে কনফার্ম করেছি যে তাই তোমরা লিখতে পারবে না রোমান স্ক্রিপ্টে। যদি রোমান স্ক্রিপ্টে লিখে তাহলে তোমাদের খাতা দেখা যাবে না, শুধু বাংলায় লিখতে হবে। এভাবে মানে ফোর্সফুলি ছাত্রছাত্রীদেরকে উনি বলেছেন, সেটা একদম ক্লিয়ার। এরপরে আমি সেই বিকেল বেলায় তৈদু বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল আমি গিয়ে নিজে ভিজিট করেছিলাম, আমার কাছে তথ্য প্রমাণও আছে। ছাত্রছাত্রীরা আমাকে বলল যে স্যার আমাদেরকে এভাবে চাপিয়ে বলা হয়েছে, স্বপন কলই স্যার এবং ভরত দেববর্মা স্যার হেডমাস্টার। সেখানে প্রশ্ন উঠে 45 রোমান স্ক্রিপ্ট, শুধু 45ই সেই দিন পরীক্ষায় লিখেছিলেন। আমাদের সিএম স্যার বলেছিলেন যদি চাপিয়ে না দেওয়া হতো, যারা রোমান স্ক্রিপ্টে লেখার ইন্টারেস্ট বা যারা এক্সপার্ট, তাদেরকেও চাপিয়ে বাংলায় বা দেবনাগরী স্ক্রিপ্টে লেখার একটা প্রেশার দেওয়া হয়েছিল, যার দরুন এখন 45 হয়েছে। তো সেই জায়গায় যাদের ইচ্ছে মতো সরি কথার মধ্যে আমি যেহেতু নতুন অবস্থায় যা বিবৃতি দিতে চেয়েছিলাম, তো ঠিক আছে। তো আমার অনুরোধ থাকবে, যদি এইভাবে ছাত্রছাত্রীদের চাপিয়ে দেওয়া হয়, একজন দায়িত্বপূর্ণ শিক্ষক, এবং আমি একটাই প্রশ্ন করেছিলাম ওনাকে, যদি দায়িত্ববান হয়ে থাকেন তো নোটিশ, কোনো সার্কুলার নোটিশ ছাড়া ওনারা কিভাবে চাপিয়ে দিতে পারেন? মাননীয় সদস্য, আপনাদের বক্তব্যটা ক্লিয়ারলি বলে দিয়েছেন মাননীয় অপোজিশন লিডার, বক্তব্যের মূল বিষয়বস্তু বোঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো মাননীয় অধ্যক্ষ, আমার বক্তব্য এখানে শেষ করেছি। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্পেসিফিক নাম কি স্বপন কুমার কলই, উনি একজন জনজাতি। ইনভিজিলেটর বললেন না, কি ছিলেন উনি? ইনভিজিলেটর? হ্যাঁ, উনিও তো জনজাতি একজন ব্যক্তি। হ্যাঁ, সুপারভাইজার। উনি বলেছেন যে কক বড়কেই বাংলাতেই লিখতে হবে, তাই তো? যদি এরকম স্পেসিফিক কিছু থাকে, নিশ্চয়ই আপনি বলেছেন, আমাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন, আমাদের অপোজিশন লিডার বলেছেন, আমি সম্মান দিচ্ছি, সাথে আমি বলছি যে এই ধরনের স্পেসিফিক যেহেতু আপনি নাম নিয়েছেন, নিশ্চয়ই এই বিষয়টা আমরা দেখব। আমাদের দপ্তরের থেকে আমি নির্দেশ দেব বিষয়টাকে যাতে পুরোপুরি অনুসন্ধান করে আমাকে জানানো হয় এবং সেইভাবে আপনাকে আমরা জানাবো। কিন্তু এখানে আমার কাছে যা রিপোর্ট আছে, তাছাড়াও আপনি যেটা বলছেন, এখানে একটা কথা আমি বলেছি যে এই ব্যাপারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হবে বলেছি। কিন্তু এই যে একটা সমস্যা সৃষ্টি হলো, কেন এরকম করবে,
কেন এইভাবে বলব এবং স্পেসিফিক একটা নির্দেশ যেন দেওয়া হয় সে বিষয়ে পর্ষদ ঠিক করে নিশ্চয়ই আমি বলব। Point of clarification. My question was very specific. আমার দুটো দাবি, একটা হচ্ছে যে ছাত্র, I really welcome the reply of Honorable Chief Minister. আমি বা আমরা, we are not against any. যদি এই রাজ্যে ককবরককে ফ্রেঞ্চেও লেখা হয়, we have no problem. কিন্তু all of us we should know, এই হাউসের অবগতির জন্য আমি বলছি, if you give me 1 minute, 1961-এ চিফ মিনিস্টারদের কনফারেন্স ছিল, দি ন্যাশনাল কমিশন অফ এডুকেশন known as the কুথারি কমিশন, এবং 1968-এ একটা পলিসি করেছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হবে। তাতে কি হয়েছে, বহু রাজ্যে যেখানে হিন্দি বলে যারা, সেই সমস্ত রাজ্যে হিন্দি, ইংলিশ এবং সংস্কৃত গ্রহণ করেছে, এবং সাউথ ইন্ডিয়ায় কেরালা বা তামিলনাড়ুতে তামিল এবং ইংলিশ করেছে, দুটো ল্যাঙ্গুয়েজ ওরা নিয়েছে। এবং ত্রিপুরার ক্ষেত্রে ভেরি স্পেসিফিক্যালি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম এটা রিকমেন্ডেশন ছিল যে এখানকার একটা লোকাল ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ। ত্রিপুরার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা ছিল। বাট আফটার 1971-এ ত্রিপুরা রাজ্যে আমাদের এখানকার সরকারি ল্যাঙ্গুয়েজ, দি ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1979, আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী, উনি ভালোভাবে জানবেন এগুলো, হি ইজ ভেরি থরো ইন অল দিস। এখানে বলা হয়েছে যে ইট এক্সটেন্ডস টু দি হোল অফ দি ত্রিপুরা, ইট শ্যাল কাম ইনটু ফোর্স অ্যাট ওয়ান্স। বলেছে যে wherever they occur the words the Bengali language, ওইখানে দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দি ককবরক ল্যাঙ্গুয়েজ হবে। তার মানে ককবরকটাও 1979 থেকে এই রাজ্যের সরকারি ভাষায় পরিণত হয়েছে। নট অনলি দ্যাট স্যার, এইখানে 2014-এ 15 রিপোর্ট অফ দি লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশনের একটা রিপোর্ট বেরিয়েছে, এবং ত্রিপুরার জন্য তারা এখানে একটা সাজেশন দিয়েছে, রিপোর্ট সাবমিট করেছে। বলেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ত্রিপুরায় কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো হতে পারে, বেঙ্গলি অবলিক ককবরক অবলিক বিষ্ণুপ্রিয়া মণিপুরি অবলিক চাকমা। মানে ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরার লোক এজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই কয়েকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যার যার মতো করে নিতে পারবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ হবে আরবিক অথবা হিন্দি অথবা সংস্কৃত। আমার যে উত্তরটা আমি আশা রাখছিলাম ভেরি স্পেসিফিক, একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজারের কারণে রোমান স্ক্রিপ্টে লিখতে পারে নাই, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা, এবং সিবিএসসিতে যে লেটারটা ডাইরেক্টর থেকে গেল, এই লেটারটা বেঙ্গলি স্ক্রিপ্টে না শুধু রোমান দিয়েও প্রশ্নপত্র তৈরি করা। মাননীয় খুব ভালো, ভেরি গুড। তিনি আরেকটা কথা বলেছেন যে রোমান হর্ফ হোক বা সেই তামিলনাড়ুই হোক, ওয়েলকাম। ভারতবর্ষের যে কোনো স্ক্রিপ্ট আপনারা, আমরা যদি বলেন আপনারা বসবো, আমরা ইন্ডিয়ান স্ক্রিপ্ট তৈরি করবো আপনাদের জন্য, গভর্নমেন্ট রেডি।
আমরা তৈরি করতে অসুবিধা নেই, উনি নিজেই বলেছেন। যাই হোক, বিষয়টা এখানে এই নাই, বিষয়ে আমরা পরবর্তী সময় আমরা আলোচনা করব। কিন্তু এখন যে বিষয়ে এখানে কথা হয়েছে, আমি আমার দপ্তর থেকে যে ইনফরমেশন আমি পেয়েছি, এবং আপনি বলেছেন আপনি অখুশি আমার উত্তরে। আপনি জানেন যে উত্তর নিতে গেলে কার থেকে আমার নিতে হবে, আমার তো সেই জায়গায় যেতে পারবো না। আপনারা একটা নিউজ পেপারের উপর ভিত্তি করে আপনারা বলেছেন, তারপর আপনারা বলছেন যে উনি ওখানে গেছেন, ওখানে গিয়ে স্বপন বাবুর সাথে কথা বলেছেন, অনেক বাবুর সাথে কথা বলেছেন। এখন বিষয়টা দেখার বিষয়, এর বিষয়ে ইনভেস্টিগেশনও আমি করব যে সত্যিকারের অর্থেই এইভাবে বলা হয়েছে কিনা। এবং নিশ্চয়ই আমরা চাই, আমরা সবসময় বলছি জাতি জনজাতিকে আমরা একসাথে নিয়ে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। কেন এই বৈষম্য থাকবে? একটা স্ক্রিপ্ট নিয়ে কেন আমাদের মধ্যে ডিফারেন্স হবে? কেন এটাকে হাতিয়ার বানাবে? তো আমরা চাই আপনারাও আমাদের সাথে থাকুন, সবাই মিলে এটার যদি একটা সলিউশন হয় তাহলে অলওয়েজ ওয়েলকাম। আর আপনি যেসব বিষয়গুলো বললেন এগুলো আমাকে দেবেন, আমার দপ্তরকেও দিতে পারেন, আমি বিষয়গুলো দেখব, দেখে পর্ষদকে আমি বলবো তার একটা ফাইনাল একটা সলিউশন করা। ধন্যবাদ। ব্যাপারটা স্যার, রি-এক্সামিনেশনের ব্যাপারটা প্লিজ এনকোয়ারি করতে হবে। আমি বললাম তো এনকোয়ারি করবো, বললাম তো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, স্যার আমি সরকারের যে স্ট্যান্ডটাকে সমর্থন করেই বলছি। আপনি বলেছেন যে যে কোনো স্ক্রিপ্ট লেখা যাবে না কেন, এবং বোর্ডও আপনাকে সে তথ্য আমি বলিনি, উনি বলেছেন। আপনি কেন ডিস্টার্ব করছেন? প্লিজ প্লিজ শুনুন, আপনি শুনুন প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রথম যে এই স্টেটমেন্টটা, যে এখানে ককবরফ ইয়েতে বেঙ্গলি স্ক্রিপ্টও লিখেছে, রোমান স্ক্রিপ্ট লিখেছে, ভালো, আমি এটাকে সমর্থন করছি। তাহলে দিস ইজ দি গভর্নমেন্ট স্ট্যান্ড বা ইন্টেনশন। আরে শুনুন না, আপনি এত অধৈর্য হচ্ছেন কেন? আপনি চিফ মিনিস্টার, আপনি কেন বলছেন? ঠিক আছে প্লিজ 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 স্যার, স্যার এইভাবে কথা বলা যাবে? আপনি রিঅ্যাক্ট করুন। স্যার আপনাকে বলছি, আপনাকে তো বলার সুযোগ দিচ্ছি তো। হ্যাঁ তাই স্যার, তো কেন ডিস্টার্ব করছে? সিনিয়র মিনিস্টার, আপনাকে তো বলার সুযোগ দিচ্ছি তো, বলুন স্যার প্লিজ। ঠিক আছে, আমি সেই জায়গায় বলছি এটা বিষয়টা খুব ডেলিকেট। মাননীয় বিরোধী দল নেতা একই সাথে সিবিএসই প্রসঙ্গ এনেছেন, এবং গভর্নমেন্টের যখন এই স্ট্যান্ড জানা বেঙ্গলি এবং রোমান স্ক্রিপ্ট দুটাতে লেখা যায়, তখন সিবিএসইর বেলায় লিখে দিয়েছে যে না অনলি ওয়ান স্ক্রিপ্ট। এটাই উড্র করে যে আবার হোয়াই ইউ আর ডিস্টার্বিং এখানে। তো এই চিঠিগুলি উড্র করে গভর্নমেন্ট যে সিবিএসইর কাছে যে সরকারের স্ট্যান্ড যেটা আপনি বলেছেন, এই স্ট্যান্ডটাকে সিবিএসইকে জানানো হবে কিনা। সো ইট শুড বি ক্লারিফাইড। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক এবং বহু পুরনো লিডার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জিতেন বাবু, এখানে যেভাবে এটাকে কনফিউজ করাচ্ছেন আপনি, ইউ আর মেকিং কনফিউশন। আমি একটা কলিং অ্যাটেনশনের উত্তর দিয়েছি খালি, আর উনি যে যে বিষয়গুলো বলেছেন তার ক্লারিফিকেশন দিয়েছি। এখানে সরকারের স্ট্যান্ড বলে বলিনি, আপনি এটাকে কনফিউশন করে স্ট্যান্ড বলছেন। আপনি তো এটাকে এইভাবে করবেন না, প্লিজ প্লিজ, আপনি করবেন না এটা। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। দ্বিতীয় মধ্যশিক্ষা পর্ষদকে আমি বলবো এই বিষয়ে অনুসন্ধান করে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনুসন্ধানের নামে I appreciate, again I am telling, Honorable Chief Minister হাউসকে আশ্বস্ত করতে হবে যে রি-এক্সামিনেশন হবে, and also the letter from the director will go for Roman script also along with Bengali. এটা আশ্বস্ত করতে হবে, নতুবা what will happen to the future of two students, 45 হোক 35 হোক, sir, you have to assure that, otherwise তদন্ত করতে করতে এই বছরটা চলে যাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? We want the clarification, এবং সিবিএসইতে এটা লিখতে হবে। স্যার প্লিজ। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়,
আমাদের অপোজিশন লিডার, মাননীয় অপোজিশন লিডার যেটা বলছেন, আমি ওনার সাথে খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলতে। উনি কিন্তু পজিটিভ, আমি দেখছি। আলটিমেট তদন্ত আগে করতে হবে, যে বিষয়টা এনেছে সেই দিকে আসুন আগে। এই যে কথাগুলো বললো এটা তো ঠিক না। এই যে স্বপন বাবু, স্বপন কলয়, সেটা আদৌ বলেছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কলিং অ্যাটেনশন। তারপরে বাকি বিষয়, এটা সত্যাসত্য বিচার করতে হবে। স্যার আমি বলছি এই বিষয়ে বাইরে আন্দোলন হয়েছে, বোর্ডের সচিবের কাছে গেছে, চেয়ারম্যানের কাছে গেছে, অনেক ডেপুটেশন হয়ে গেছে। কেন করবে ছাত্ররা এটা? কেন করবে? মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন, বাট মাননীয় re-examination has to be there, that part has to be cleared, otherwise আমরা কি বলবো মানুষের কাছে? আমরা কি বলবো? And also the letter which is to be written before 31st of March, এটা কিন্তু এই লেটারের একটা কপি আমি দিচ্ছি এখানে, বেঙ্গলি স্ক্রিপ্টের পক্ষে দেওয়া হলো। প্লিজ আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দেব, ইউ প্লিজ, he has to reply on this। এবং হাউসকে এটার মধ্যে তদন্ত করার কি আছে? এই যে চিঠির মধ্যে এটা তদন্ত করার কি আছে? we want মুখ্যমন্ত্রী এটাকে আশ্বস্ত করতে হবে। তদন্ত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা রি-এক্সামিনেশন চাইছি। আমরা দেখেছি অতীতকালে অনেক এখানে তদন্ত হয়েছে, কিন্তু কোনো রিপোর্ট নেই। পবিত্র সরকারের যে রিপোর্ট, এগুলি মানে স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, আরে মাননীয় অনিমেষ বাবু, এই সভা 10 মিনিটের জন্য মুলতবি রইল। এই সভা 10 মিনিটের জন্য মুলতবি করলাম।
চলো আজ সন্ধ্যার সময় স্ন্যাক্স পার্টি রাখছি কটা পর্যন্ত চলবে 7টা পর্যন্ত 7টার সময় পার্টি রাখছি মানে 6টা 7টার সময় সদল শেষ হয়ে ভালো খাওয়ার ব্যবস্থা করছি আমার কি আমার কাছে ব্যবস্থা করে আমিও মোটামুটি জন্মপতি 2000 টাকা প্লেট ডাইরেক্ট পল্লুতে ভোট এটাই যা করছো তুই না কিছু ভালোভাবে করতে তুই তো মাথা ছাড়ে দিবি না এবারে পল্লুতে দিছিলাম তারা অতিরিক্ত 2000 টাকা খামকে লিগতা সারে হোটেলে আমরা করাইছি এখান থেকে লই আমরা কৃষক আবার দুপুরে তো এখানে খাওয়াবো রত্নমাতে কৃষি দপ্তর থেকে কেন তোমরা ইনভিটেশন দেয় না তাহলে খাইছে তো অনেকে খাইছে না না এটি তো তারা পেয়ারের লুক রাখা রে ভাই কেন তোমরা খাও না গরিব লোক এই চন্দ্রিমা কাঠটা কিন্তু মালিক আমি লেখনা বোর্ড পরীক্ষা এটা লাগছে ক্যামেরা নিচে ব্যাগে খুঁজতে পাবো
এত ম্যাম ওই দেখ এই দেখ একজন ভাইরা দিয়ে আসবেন আমি কার সনে গিয়া আমি কার সনে এই কান্নাটা কাজ করবো কইলে করা ওটা জীবনে তোমার অন্তর আচ্ছা ফুটেজ আমি লুছি তো দিয়ে দিয়ে একদিন বিরোধী দলের নেতা মাননীয় স্পিকার স্যার, আমাদের অপোজিশন বেঞ্চের মাননীয় সদস্য অনিমেষ দেববর্মা মহোদয় একটা কলিং অ্যাটেনশন বিষয় এনেছেন এবং অন্যান্য সদস্যরা এইসব বিষয়ে আলোচনা করেছেন। আমার মনে হয় অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড প্রসিডিউর অফ হাউস কলিং অ্যাটেনশনের উপরে একটা নির্দিষ্ট সময় আমরা আমাদের আলোচনা করতে হয়। এর আগেও আমরা দেখেছি, আমার যদিও খুব কম সময়ের অভিজ্ঞতা, কলিং অ্যাটেনশনের উপর জেনারেল ডিসকাশন হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি কারোর কিছু থাকে জানার ক্লিয়ারিফিকেশন যদি কিছু থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কনসার্ন ডিপার্টমেন্টকে বলে কনসার্ন ডিপার্টমেন্ট তার উপরে দপ্তরকে নির্দেশ দেবে, তার উপরে হয়। তো আমার মনে হয় এখানে যারা সিনিয়র আছেন, অনিমেষ বাবু সিনিয়র, আমার মনে হয় এটাকে মেনটেন করা উচিত। আর ইউ আর দ্য রাইট পারসন টু মেনটেন দ্য রুলস অ্যান্ড প্রসিডিওর অফ দ্য হাউস। ঠিক আছে, এটাকে একটু লক্ষ্য রাখবেন। তৃতীয় দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য। বলুন। ওকে, জাস্ট এগেইন আবার সেই প্রসঙ্গে আসছি। I appreciate Honorable Minister, he said that within a stipulated time period we should be finishing calling attention. কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়কে পেছনে ঠেলে দিয়ে সবার কাজ সমাপ্ত করাই তো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। নিয়ে যে বলুন, একটা ভালো সংখ্যায় ছাত্র বা ছাত্রী তারা পরীক্ষা দিতে পারেনি। বলুন না প্লিজ, সুশান্ত বলুন। ওনার কথা অনুযায়ী যদি পরীক্ষা দিতে পারেনি, তবে it was not known to the Honorable Chief Minister. Today only in this floor of the House it has been ventilated to the Honorable Chief Minister by the Honorable Leader of the Opposition. Now there has been precedence in this House যে অনেক ঘটনা ঘটেছে। আজকে যারা ট্রেজারি বেঞ্চ তারা বিরোধী দলের ছিল, বিরোধী বেঞ্চ ট্রেজারি বেঞ্চে ছিল। অনেক ঘটনা ঘটেছে। তদানীন্তন মুখ্যমন্ত্রী আমরা মানিক সরকারকেও দেখেছি, মুখ্যমন্ত্রী আগে তাদেরকেও আমরা শুনেছি যে আমরা আপনারা যে কথা বলছেন আমরা তদন্ত করছি। তদন্ত করে ইফ দ্য পারসন ইজ ফাউন্ড গিলটি অ্যান্ড ইফ ইট ইজ এ ফ্যাক্ট যে উনি যেটা দাবি করেছেন যে তারা পরীক্ষা দিতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী কি করে জানবেন যে অফিস পরীক্ষা দিতে পারেনি? কি সত্যতা রয়েছে? উইদাউট ইনভেস্টিগেশন। সেটাই তো ইনভেস্টিগেশন করে মাননীয় মুখ্যমন্ত্রী রিপিটেডলি বলছেন যে আমি ইনভেস্টিগেশন করব, অ্যাকশন নেব এবং অ্যাকশনেবল যাই কিছু করার আমরা করব। তো এই বিষয়ের উপর আমার মনে হয় অনারেবল লিডার অফ দ্য অপোজিশন হাউসকে ইন্টারাপ্ট করা আর মনে হয় না ওয়াইজ হবে। আরও বিজনেস রয়েছে,
মাননীয় মুখ্যমন্ত্রী এসুরেন্স দিচ্ছেন যাতে করে তদন্ত করা হয়, অ্যান্ড হি উইল ডু দ্যাট। The letter, what about the letter to go to CBSE? এটা তো তদন্তের কি আছে, এটা তো দিয়েছে ওনাকে। I think that letter can go. That letter can go. এবং এইটুকু তো শোনার আমাদের অধিকার আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলবেন তদন্ত সাপেক্ষে এটা যদি হয় পুনরায় দি এক্সামিনেশনের যদি দরকার হয় ডেফিনেটলি করা হবে। এইটুকু তো বলাই যায়। মাননীয় লিডার অফ দ্য অপোজিশন, প্লিজ লিসেন টু মি প্লিজ। তদন্ত হলো, আপনি যদি আনলেন বক্তব্যটা, এমনও দেখা যেতে পারে তদন্ত সাপেক্ষে, এই জন্য তদন্ত যে দে হ্যাভ রিটেন দেয়ার আনসার। যদি দেখা যায় খাতার মধ্যে, এটা নিশ্চয় তদন্ত করবেন এইভাবে যে বোর্ডের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, যে খাতার মধ্যে ওনারা আনসার লিখেছে ওরা স্টুডেন্টরা, তাহলে তো শেষ। আর যদি খাতার মধ্যে আনসারটা না লিখে, আপনি বলতে পারছেন না, আমি বলতে পারছেন না যে ওরা লিখেছে কিনা, খাতার মধ্যে আনসার শো করেছে কিনা, লিখে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দারুণ একটা সাইটটা আপনি এনেছেন এখানে। There are instances they have submitted blank answer script. Blank answer script. এটা আপনি বলছেন তো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করবেন তো? আরে মাননীয় বিরোধী দলনেতা একটা প্রশ্ন তুলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি তদন্ত করব। আপনিও কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে পারেন যে আপনি বলতে পারেন, বলবেন কিনা আপনি আপনার ব্যাপার, বলতে পারেন আপনি তদন্ত করে ঘটনা দেখুন, দেখার পরে যদি দেখা যায় ইট ইজ ফ্যাক্ট, দেন উইল রিঅ্যাক্টমেন্ট হবে, কি আছে? এটা বলে দিলাম না, তিনি আপনাদের ক্লোজ। এটাই তো বলুন ভাই, আপনি বলবেন কিনা আপনার ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমি যেটা অপোজিশন লিডার সাহেবকে বললাম, আপনি তদন্ত করে দেখুন। এমনও তো হতে পারে তদন্তের পর দেখা যেতে পারে যে এরা অ্যান্সার করেছে, আপনি কি করবেন? তখন তো হয়ে গেল ক্লিয়ার। আপনাকে আমি এখান থেকে বসে নির্দেশ দিচ্ছি, টোটাল ব্যাপারটাকে তদন্ত করে ক্লিয়ারিফাই করুন, এবং এটা অটোমেটিকলি হবে। ঠিক আছে, আপনি এই প্রসেসটাকে নিয়ে আপনি এগোন। ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ দৃষ্টি উত্থাপন করেছেন, মানে প্লিজ না অলরেডি ডিসাইডেড, প্লিজ অলরেডি ডিসাইডেড, নো 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 নো। মাননীয় দৃষ্টি আকর্ষণের উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায়। নোটিশটির বিষয়বস্তু হলো, আগরতলা শহরের জিবি বাজার এলাকায় যানজট এড়িয়ে অ্যাম্বুলেন্স সহ বিশেষ করে রোগী পরিবাহী যানগুলি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপরে বিবৃতি প্রদানের জন্য নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। নগর উন্নয়ন ভারপ্রাপ্ত মন্ত্রী, প্লিজ প্লিজ প্লিজ। হয়েছে, উই আর ভেরি হ্যাপি। দ্বিতীয় পর্যায়ে চিঠির যে ব্যাপারটা, সিবিএসসির চিঠির ব্যাপার, দ্যাটস ইট, উইল নট ডিস্টার্ব দি হাউস। সিবিএসসির যে লেটারের ব্যাপারটা বিফোর 35, এটা মুখ্যমন্ত্রী বলেছেন উনি বিবেচনা করবেন, দেখবেন, বলেছেন তো, দেখবেন। Honorable Speaker Mahoday, you have given me the letter. What contents it is there, I don't know. I have to read it out. I have to have some time. Then I can reply. ঠিক আছে, Understand? Let me see. ওকে, নেক্সট বললাম তো। এখন মাননীয় মন্ত্রী বিবৃতি দেবেন। মাননীয় নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, না আর রিপিটেশন না প্লিজ। মাননীয় নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, আরে কে নগর দপ্তরের মন্ত্রী ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন কল্যাণের উপরে, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন প্লিজ। এখানে মাননীয় বিধায়িকা যে কলিং অ্যাটেনশন নোটিশে যে প্রশ্নটা এখানে রেখেছেন, আগরতলা শহরের জিবি বাজার এলাকায় যানজট এড়িয়ে অ্যাম্বুলেন্স সহ বিশেষ করে পরিবাহী যানগুলির নির্বিঘ্নে সুশান্ত বাবু প্লিজ চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এজিএমসি এবং জিবিপি হসপিটাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা ওই জায়গাটা প্রায়শই যাই, আমরা জানি সেই জায়গায় একটা ট্রাফিক একটা সমস্যা আছে। তো এখানে ওনার প্রশ্নের উত্তরে আমি জানাতে চাই যে শ্যামলী বাজার হতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ চত্বর পর্যন্ত
ফ্লাইওভার নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত এই রাজ্য সরকারের নেই। দ্বিতীয় যে বিষয়টা, এখন শামলি বাজার থেকে যানজটটা হচ্ছে, ওখানে কিছু অটো স্ট্যান্ড আছে, অন্যান্য রিক্সা স্ট্যান্ড আছে। তো শামলি বাজার থেকে এজিএমসি এবং জিবিবি হসপিটাল চত্বর পর্যন্ত একটা বিকল্প রাস্তা নির্মাণের জন্য একটা প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি করানোর কথাও হয়েছে। তাছাড়া আমি যেটা বললাম যে আশু যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে জিবি বাজার সংলগ্ন অটো স্ট্যান্ডের স্থান পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং আরক্ষা দপ্তরের ট্রাফিক বিভাগে সক্রিয় পদক্ষেপের দ্বারা যানজট মোকাবেলা করার প্রয়াস জারি আছে। রাজ্য সরকার এই সমস্যার সমাধানে খুবই আন্তরিকভাবে পরিকল্পনায় বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনারেবল স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী তথা আরবান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আশ্বস্ত করেছেন এই হাউসে যে তিনি এই সমস্যাটা দেখবেন। বিষয়টা হচ্ছে রাজধানী আগরতলার যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো জিবি এলাকা। এখানে রয়েছে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতাল, রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট, রয়েছে নার্সিং ইনস্টিটিউট, রয়েছে এসসিআরটি অফিস এবং রাজ্যের একমাত্র ইংরেজি মাধ্যম কলেজ। এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনেক অফিস রয়েছে, রয়েছে বিদ্যুৎ দপ্তরের সবচেয়ে বড় সরবরাহ কেন্দ্র। এই পরিস্থিতিতে জিবি এলাকায় প্রতিদিন মানুষের ভিড় এবং যানজট এমন পর্যায়ে পৌঁছে গেছে যে পায়ে হেঁটে চলাও মুশকিল। তার উপর এখানে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ওনার উত্তরে, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে, গাড়ি স্ট্যান্ড রয়েছে, রয়েছে অনেকগুলি বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় একটা দমবন্ধকর পরিস্থিতি রয়েছে। কিছুদিন আগে আমাদের পুর নিগমের মেয়র তার কর্পোরেটরকে নিয়েও এই এলাকা ঘুরেছেন এই সমস্যার সমাধানে। আমরা দেখেছি বারবার এবং আমরা নিজেরও ভুক্তভোগী যে মারাত্মক অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে যে সময়ে পৌঁছানোর দরকার সেই সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারছি না, শুধুমাত্র এই যানজটের কারণে। এখানে জিবি বাজার এলাকায় এমন কোনো জায়গা নেই যেখানে আপনি অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড এবং বাজারগুলিকে স্থানান্তরিত করতে পারবেন। যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা অত্যন্ত পজিটিভ মানসিকতা রাখেন, যার কাছে কোনো নেগেটিভিটি নেই। আমরা এর আগেও কয়েক মাসের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, এবারের নির্বাচনেও তিনি জয়লাভ করে এসছেন এবং আমরা সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে নির্বাচিত করেছি। আমাদের প্রত্যাশা রাজ্যের যেখানে যেখানে সমস্যাগুলি রয়েছে সেগুলি তিনি যত দ্রুত সম্ভব তিনি দেখবেন। তাই অসুস্থ রোগীদের দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে এবং জিবি এলাকার যানজটকে কমিয়ে আনার জন্য এই শ্যামলী বাজার থেকে একটা উড়ালপুলের যে প্রস্তাব আমি রেখেছি, আজকে না হোক সামনের দিনেও যাতে হয়। আজকে দেখুন আমাদের বটতলা এখানে যে উড়ালপুলটি রয়েছে, আজকে আমরা বটতলা বাজারে যে যানজট এটা থেকে অনেকটা মুক্ত হতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সেবলি বাজার থেকে জিবি পর্যন্ত যদি একটি উড়ালপুল নির্মাণ করা যায় একটা স্থায়ী সমাধান হবে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার এবং অসুস্থ রোগীদেরকে দ্রুততার সঙ্গে জিবি হাসপাতালে হোক ক্যান্সার হাসপাতালে হোক আমরা স্থানান্তরিত করে তাদেরকে পরিষেবা দিতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার একটা প্রশ্ন, এটার সঙ্গে স্যার পয়েন্ট অফ ক্লারিফিকেশন ছিল, একসঙ্গে দিলে উত্তরটা ভালো হবে স্যার। 1 মিনিট সময় স্যার। যে প্রস্তাবটা এখানে করেছে এটা আমি সমর্থন করি, সুন্দর প্রস্তাব। তার সঙ্গে বটতলা থেকে এয়ারপোর্টেও যাওয়ার সময় অনেক সময় যানজট সেখানের মধ্যে থাকে, এটাও যদি একটা ফ্লাইওভার তার সঙ্গে যদি একত্রিত করা হয় তাহলে পরে এটা ত্রিপুরার জন্য ভালো হবে এবং এটা খুব এসেন্সিয়াল বলে আমি এটা মনে করছি। কাজে আমার এই সরকারের কাছে আমার আবেদন
যে এটা যাতে অন্তত এখানেও বটতলা টু এয়ারপোর্ট অন্তত একটা ফ্লাইওভার সেখানের মধ্যে করা হয়। ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়িকা কল্যাণী সাহারায় মহোদয়া যে দ্বিতীয়বার যে প্রশ্নটা এখানে রেখেছেন এবং আরেকজন মেম্বার এখানে এই বিষয়ে সংযোজন করেছেন, ফ্লাইওভার আমাদের অতীত অভিজ্ঞতা, আপনাদের সময়ে অতীত অভিজ্ঞতাতে আমরা খুব ভালো করে জানি কি সমস্যা হয়। এই নিয়ে অনেক বিস্তর জল ঘোলা হয়েছে। আগরতলা শহরটা খুবই ছোট, সেখানে ফ্লাইওভার বললেই হয়ে গেলে খুব ভালো, কিন্তু করতে গিয়ে কত ডিকেট লাগে এবং কতজনের সমস্যা হয় সেটাও বিচার্য বিষয়। তার প্রয়োজনীয়তা আছে কিনা, তার ইঞ্জিনিয়ারিং সেকশন কি বলে, অন্যান্য যে দপ্তর তারা কি বলে। এখানে যে বিষয়টা আমাদের মাননীয় বিধায়িকা রেখেছেন, আমি এই বিষয়ে আমার যখন গোচরে আসলো, এখানে একটা কথা আমি বলেছি যে ফিজিবিলিটি স্টাডি, এই যে একটা ফায়ার ব্রিগেড একটা আছে ওখানে শ্যামলী বাজারের পরে, তার পেছন দিক দিয়ে যদি একটা রাস্তা করা যায় কিনা, আমি অলরেডি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছি যাতে ওই দিক দিয়ে, এবং খুব বেশি একটা খরচ হবে না, তারও একটা আমরা নিশ্চয়ই করব, এটা সাংঘাতিক বিষয়। কিন্তু যানজটের যে বিষয়টা আমরা জানি যে আগরতলা শহরে বিএম হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল নামে যেটা আইজিএম হসপিটাল, যখন সেটা স্থানান্তরিত হলো জিবি হসপিটাল, তখন মানুষ বলছে আর এখানে মানুষ যাবে, কে যাবে ওখানে? ত্রিপুরা মেডিকেল কলেজে কে যাবে? এখন এত এক্সপ্লোজন হয়েছে গাড়ি ঘোড়া যে মানুষ যাতায়াতের পক্ষে সাংঘাতিক অসুবিধা হচ্ছে, কাজে পাল্লা দিয়ে চলছে, শেষ হবে না। আজকে এটা ঠিক করলাম, আবার এই যে উড়ালপুল করলাম, দেখবেন কিছুদিন বাদে সেটাও কম হবে। কাজে সমস্যা থাকবে, নিশ্চয়ই সমাধান করব। এই সরকার বারবার এখানে যে কোনো বিধায়ক বিধায়িকা যে কোনো প্রশ্ন এখানে করবেন এবং এখানে আমরা নিশ্চয়ই তার সমাধানের এই সরকার পক্ষ থেকে আমি আশ্বাস দিচ্ছি, আমাদের আন্তরিকতার অভাব হবে। তৃতীয় দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হলো আগরতলায় এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে রোগীদের চিকিৎসার চাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে রোগীদের চিকিৎসার সুযোগ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে চিকিৎসার সামগ্রিক পরিকাঠামো আরও উন্নত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি এখন উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। লে করবেন? ওকে, আছে যেহেতু আছে 15-20 মিনিট 16 মিনিট, এই অন্ত কলিং অ্যাটেনশন। ঠিক আছে, ঠিক আছে, চতুর্থ লে করে দেবেন। ঠিক আছে, চতুর্থ দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অনিবেশ দেববর্মা মহোদয়। সরি, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যে কলিং অ্যাটেনশন নোটিশ দিয়েছে সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে সবাইকে অবগতি করতে চাইছি যে হেলথ আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। আমি নিজেও একজন ডাক্তার, আপনারা সবাই জানেন। বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি, বাম ফ্রন্টের বারবার যেভাবে আমাকে যখন চাকরি করতাম বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমাকে ঘুরিয়েছে, ট্রান্সফার। তো সেই সুবাদে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে। কি অবস্থায় আমি ছিলাম আপনারাও জানেন। যাই হোক, আমি এর জন্য আমার যে অভিজ্ঞতা, আগে কি হতো, যেখানে আমি যেতাম একটা ভাঙা টেবিল আউটডোরে, তার একটা পায়রা থাকতো না, আর একটা চেয়ারের হ্যান্ডেলও থাকতো না, এরকম অবস্থার মধ্যে আমি কাটিয়েছি। আর আজকে যে কোনো, সেদিন মনুবাজারে আমি গিয়েছি একটা ওয়েলনেস সেন্টারে, দেখবার মতো ফুলের বাগিচা করে, এত সুন্দর। তো আমরা স্বাস্থ্যে, যেহেতু আমি নিজে একজন ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী, সেই হিসাবে আমরা এই বিষয়ে নজর দিয়েছি। এবং রঞ্জিতবাবু কালকে উনি বলেছেন এখানে কলিং অ্যাটেনশন আনার প্রয়োজনও নেই, উনি অলরেডি বলেছেন, উত্তরও উনি দিয়েছেন। যাই হোক, আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে
রাজ্যের দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষকে স্বাস্থ্য পরিবার সুফল পৌঁছে দিতে অনেক দারুণ দারুণ প্রয়াস আমরা গ্রহণ করেছি। সকল অংশের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। যেমন ট্রমা সেন্টার, আমরা ভাবতে পারি না, তিনটা ট্রমা সেন্টার এবং আরেকটা ট্রমা সেন্টার আপনার এখানে আপনার কেন্দ্রে, সেটারও কাজ শুরু হয়েছে 3 জায়গায়। কোথায়? আমাদের কুলায়ে, উদয়পুর এবং শান্তির বাজারে। আমি নিজে গিয়ে সেগুলো উদ্বোধন করেছি। একটা ট্রমা সেন্টার কোনো জায়গায় থাকা মানে একটা মানুষের জীবন যে কোনো মুহূর্তে, একটা মুমূর্ষু ব্যক্তিকে, আপনি জানেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আপনার যখন উপর থেকে পড়ে যায়, ফল ফ্রম হাই অল্টিটিউড অর ট্রি, আমি নিজে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমি জানি কি অবস্থা হয়। ওই মুহূর্তে ট্রমা সেন্টার থাকা মানে জীবনটাকে ফিরে পাওয়া। এই সরকার 3 জায়গায় ট্রমা সেন্টার করেছে এবং আপনার সেন্টারও ধর্মনগরও সেটা শুরু করেছে। এবং আমাদের যে ইচ্ছা যে 6টা আরও যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেখানেও করার ইচ্ছা আছে, সেটা করবো নিশ্চয়ই। পরিকাঠামো উন্নয়ন ও মনোন্নয়নের বিষয়ে 3টি কমিউনিটি হেলথ সেন্টারকে মহকুমা হাসপাতালে উন্নতি করা হয়েছে, পানিসাগর, কুমারঘাট এবং করবুক হাসপাতালে। শুধু তাই নয়, ধর্মনগর জেলা হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নের জন্য আপগ্রেডেশন কাজ প্রক্রিয়াধীন। আমি 3বার গিয়েছেন, এরকম বহু আছে সেখানে। ফার্স্ট রেফারেল ইউনিট আমি যদি পুরো পড়ি, আমি এখানে করে দিচ্ছি, বাকিগুলো মাননীয় বিধায়ক করে নেবেন, যে এখানে শেষ করা যাবে না। ব্লাড ব্যাংক পরিষেবা থেকে শুরু করে সব দিকে আমরা চেষ্টা করছি। ওয়েলনেস সেন্টার আমরা করছি সমস্ত সাব সেন্টারগুলোকে। ধন্যবাদ। ঠিক আছে। পয়েন্ট অফ ক্লারিফিকেশনে আমি একটা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমি এটাকে সমর্থন করছি স্যার। আমি একটা বিনয়ের সঙ্গে অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এডিসি হেডকোয়ার্টার একটা ট্রমা সেন্টার একটা করে দেওয়ার জন্য। ওকে ওকে বলুন। অনারেবল স্পিকার স্যার, স্যার পয়েন্ট অফ ক্লারিফিকেশন বলুন দিবাকর বাবু বলুন। খুব সুন্দর প্রশ্ন রঞ্জিত বাবু সেখানের মধ্যে এনেছেন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। সেই প্রশ্নে আমি এটা বলবো যে এখানে ক্যান্সার হাসপাতাল, এখানে পেসিটির মেশিন বসানো হয়েছিল কিন্তু এটা নষ্ট আছে। আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট। কোথায় কোথায়? ক্যান্সার হাসপাতাল আগরতলা একটাই হাসপাতাল আছে, সেখানের মধ্যে পেসিটি যে সেন্টার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো এই বিষয়টা একটা দেখা। দ্বিতীয় হচ্ছে জেলা। ওকে ওকে পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন। Respected speaker sir, I just through you I just want to আপনারা দীপঙ্কর বাবু আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলেছেন তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রশ্নটা আমি আনছি, আমাকে বসুন না। Respected speaker sir, বলুন বলুন। Through you I want to kindly bring an kind attention to the our health department and CM sir. What the current present situation of Bandarima PHC, which is located at Santipur under Kanchipur subdivision, as per the ground report, the construction was completed before 2018, but till now the hospital PHC is unoperational. Thank you. Okay, okay. CM bolun Rajit babu. This is the last question regarding about this মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি সঠিক বিষয়টি এখানে উত্থাপন করেছেন এবং আমি ওনার সঙ্গে সহমত। আমি যে বিষয়টা এখানে গুরুত্ব দিতে চেয়েছিলাম বিষয়টি হলো, এখানে 2018 সালের পর বিজেপি এবং আইপিএফি সরকার আসার পর বিশেষভাবে আমাদের এজিএমসি এবং জিবিপি হসপিটালে পরিষেবার অভূতপূর্ণ উন্নতি হয়েছে। বাইরে থেকে ডাক্তার আসার ফলে এই হসপিটালগুলিতে রোগীর চাপ, পরিষেবা যেহেতু ভালো পাচ্ছেন সরকারি হসপিটালে, সুতরাং সেখানে রোগীর চাপ বেশি বৃদ্ধি পেয়েছে। এই চাপের কারণে বিশেষভাবে এখানে যারা রোগীরা চিকিৎসার জন্য আসে অনেক সময় তারা বারিন্দার থাকতো, কারণ এতটাই পরিকাঠামো একসঙ্গে 5 বছরে করা সম্ভব না, এটা বাস্তব।
এর মধ্যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা ঘটনা সত্য। আমি অমরপুরে রয়েছি, অমরপুরের মহকুমার হসপিটাল অভূত উন্নতি হয়েছে, প্রায় 7 কোটি টাকার মতো দিয়েছে, সেখানে অক্সিজেন প্ল্যান্ট হয়েছে। আমি শুধু এই জায়গাটার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলুন, স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি, প্রত্যেকটি মহকুমার হসপিটালে বিশেষ করে যে সিজারের ব্যবস্থা করা, কারণ মা সন্তানের জন্ম দেবে, এটা কোনো অসুখ নয়, এটা প্রকৃতির নিয়মে। যতদিন আমাদের মানব সভ্যতা থাকবে সন্তান ভূমিষ্ঠ হবে। তো সুতরাং মহকুমার হসপিটালগুলোতে সিজারের ব্যবস্থা করলে পরে ওইখানে যারা মায়েরা আসেন তাদেরকে আমাদের বিশেষ করে আমাদের জিবিপি হসপিটালে আসতে হবে না, সেটা মহকুমার হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, যেমন গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে আগে যে হসপিটালটা যখন করা হয়েছিল বামফ্রন্টের আমলে, কোনো সাইন্টিফিক মতে করা হয়নি, সেখানে রুগী গেলে পরে ভালো লোক অসুস্থ হয়ে যায়। এই হসপিটালগুলোর পরিকাঠামোকে আধুনিকীকরণ করা, তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল যত বেশি পরিষেবা ভালো পাবে, জিবির এই হসপিটালগুলোর উপরে চাপ সেটা কমবে। এখানে মাননীয় সদস্য আমাদের মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয় যেটা বলেছেন যে এইভাবে হসপিটালে যে রুগী আসা, কারণ এতে হসপিটালে জাম হচ্ছে এই সমস্ত কারণে, রুগীরা বেশিরভাগ এই কারণে আমাদের মহকুমার হসপিটালগুলোকে বেশি করে গুরুত্ব দেওয়া এবং আমাদের সরকার এখন দিচ্ছে, এবং তার জন্য গন্ডাচড়া থেকে নতুন বাজার বলুন, ওমফি বলুন, প্রচুর পরিকাঠামো হয়েছে। তো আমি চাইব বিশেষ করে সিজারের ব্যবস্থা করা এবং চক্ষুর ব্যবস্থা করা, ডেন্টালের ব্যবস্থা করা, এবং বিশেষভাবে যাদের মেডিসিনের ডাক্তার দেওয়া, ওই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার ওই সমস্ত মহকুমা হসপিটালে গেলে এই আগরতলা ডেপুটি হসপিটালে চাপ কমে যাবে। তাই আমার মূল বিষয়বস্তু। ঠিক, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন আছে, বিষয়টা একই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আমাদের বিগত টার্মেও ছিলেন, বর্তমানেও তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন। তেলেমুড়া মহকুমা হাসপাতাল আমার 2 নম্বর বিরোধী দলের বন্ধুদের বৈজ্ঞানিক প্রচেষ্টায় মহকুমা হাসপাতাল নামে একটা বিল্ডিং তো ওনারা বানিয়েছিলেন, এবং যে এজেন্সিকে দিয়েছিলেন সেই এজেন্সি সময় মতো শেষ করতে পারেনি কাজ, এমনকি সরকারের কাছে হস্তান্তরও করেননি। কিন্তু ভোট এগিয়ে আসার কারণে 2018 সালের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সময় ওই প্রাক মুহূর্তে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাবু সেটা তড়িঘড়ি করে উদ্বোধন করে নিজের নামের ফলকটি বসিয়েছিলেন। যে হাসপাতালে আমি বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখানে কিছুই ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, এক্সরে ছিল না, সোনোগ্রাফি ছিল না, কোনো কিছুই ছিল না। 2018 সালে সবকা সাথ সবকা বিকাশের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, যেটা আমরা কখনো, তারা বলতেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার, আর আমরা বলেছি ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের সরকার। ফারাকটা এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা চেয়েছিলি সবকা সাথ সবকা বিকাশ হোক। এজন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে সত্যিকারের একটি মহকুমা হাসপাতাল হিসেবে উন্নত করার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছে বিভিন্ন সময়ে আবেদন করে সেখানে আজকে ডিজিটাল এক্সরে থেকে সোনোগ্রাফি, ব্লাড ব্যাংক, অক্সিজেন প্ল্যান্ট, এমনকি সিজারের জন্য যে দরকার পরিকাঠামো সেটা পর্যন্ত আমরা করতে পেরেছি আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে। এমনকি নির্বাচনের প্রাক্কালে সেখানে মেডিসিনের ডাক্তার থেকে শুরু করে গাইনোকোলজিক্যাল স্পেশালিস্ট সমস্ত ডাক্তার আমরা পেয়েছি। এখন আমার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সিজারিয়ান অপারেশনের জন্য পুরোপুরি তৈরি। আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, বলুন না, যে অ্যানাস্থেসিস্ট আমার খুব দরকার। এই অ্যানাস্থেসিস্ট যদি আমরা পেয়ে যাই, আমরা ইতিমধ্যে সেখানে সিজারিয়ান অপারেশন চালু করতে পারবো। ঠিক আছে, এবং জিবি হাসপাতাল এবং আইটিএম এর চাপ কমানোর জন্য সেটা অত্যন্ত জরুরি। এজন্য আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, অতি সত্বর আমরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জন্য সিজারিয়ান অপারেশন চালু করতে পারি। ঠিক আছে। চতুর্থ দৃষ্টি আকর্ষণীয় দৃষ্টি, আচ্ছা 1টা বেজে যাচ্ছে, হ্যাঁ শেষ করতে যতক্ষণ সময় লাগছে, মাননীয় লিডার অফ দ্য হাউস, অপোজিশন লিডার, আপনাদের সবাইকে হ্যাঁ যার কোশ্চেনটা তাকে একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন করতে দেবো, একটা অনলি ওয়ান। কিন্তু এছাড়া বলছি যে না না কথাটা বলার শক্তটা উনি দেখছে, কথাটা শুনুন না আমি কি বলছি, ইয়েস হাফ করে আর কথাটা শুনুন আমি যেটা বলছি। 1টা বেজে গেছে,
লিডার অফ দ্য হাউস অ্যান্ড অপোজিশন লিডার সকলের সম্মতিতে যতক্ষণ চলে সেটা চলবে। আরে চতুর্থ দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের শিক্ষা দপ্তরে এসটিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, এখানে মাননীয় অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা যে একটি কলিং অ্যাটেনশন নোটিশ এখানে দিয়েছেন এবং ওনার এই বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছিলাম আজকের দিনে আজকে তার উত্তরটা দেব। তো সেটা হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরে এসটিজিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে বিগত 5/7/2022 ইংরেজি তারিখে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে 230 জন স্থায়ী বেতনে শিক্ষক নিয়োগ করার জন্য রাজ্যের মধ্যশিক্ষা অধিকার অর্থাৎ ডাইরেক্টরেট থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরাকে একটা রিকোজিশন জমা দেয়। এই 230টি পদের মধ্যে 172টি পদ তপশিলি জাতি এসটি, 29টি পদ তপশিলি জাতি এসসি এবং 29টি পদ অসংরক্ষিত ইউআর অর্থাৎ আনরিজার্ভ ছিল। তাছাড়া 230টি পদের জন্য 9টি পদ দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য এবং 4টি পদ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত ছিল। এখানে উল্লেখ্য যে পূর্বে তপশিলি জনজাতিদের জন্য নির্ধারিত আসন পূর্ণ না হওয়াতে তপশিলি জনজাতিদের সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মধ্যশিক্ষা ক্যারি ফরওয়ার্ড ওয়ার্ক মধ্যশিক্ষা অধিকারের আবেদন মূলেই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বিগত 15/7/2022 তারিখে স্নাতক শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে এবং বিগত 11/9/2022 তারিখে উক্ত নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে। এই সময় বিগত 26/8/2022 ইংরেজি তারিখে জয়নগর দীপঙ্কর সাহারা মাননীয় উচ্চ আদালতে অধিক সংখ্যক তপশিলি জনজাতির জন্য আসন সংরক্ষিত রাখার বিষয়ে আপত্তি জানিয়ে একটি রিট পিটিশন দাখিল করে 9/9/2022 তারিখে মহামান্য উচ্চ আদালত ত্রিপুরার এই মামলার অন্তর্বর্তী ইন্টারিম রায়ে টিআরবিটিকে এসটিজিটি পরীক্ষা গ্রহণের অনুমতি দিলেও ফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তী সময়ে 19/12/2022 তারিখে মহামান্য উচ্চ আদালত চূড়ান্ত রায় ও নির্দেশ প্রদান করেন যে টিআরবিটি কর্তৃক 230টি স্নাতক শিক্ষক নবম দশম শ্রেণীর জন্য 15/7/2022 তারিখে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে 230টি পদের মধ্যে 201টি পদ সংরক্ষিত রাখা হয়েছে। 230টির মধ্যে 210টি পদ সংরক্ষিত রাখা হয়েছে। সংরক্ষিত পদের সংখ্যা মোট পদসংখ্যার 50%-এর মধ্যে সীমিত রাখতে হবে। মনোনীত প্রার্থীদের তালিকা সংরক্ষণের এই 50% বিধি অনুসারে প্রস্তুত করতে মহামান্য উচ্চ আদালত বিবাদী পক্ষকে নির্দেশ প্রদান করে। ভবিষ্যতে স্নাতক শিক্ষকদের শূন্যপদ পূরণের ক্ষেত্রে কোনো নিয়োগ প্রক্রিয়া ক্যারি ফরওয়ার্ড রুল প্রয়োগ করা যাবে না। হাইকোর্ট এই রায় ও নির্দেশ পাওয়ার পর, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ওয়ান্ট টু নো ইট, এই রায় ও নির্দেশ পাওয়ার পর আইন দপ্তরের পরামর্শ মতো রিভিউ পিটিশন 13/1/2023 তারিখে ফাইল করা হয় এবং এটি বর্তমানে আদালতে বিচারাধীন। এর পরবর্তী শুনানির তারিখ 30/3/2023 ধার্য আছে। স্থায়ী স্নাতক শিক্ষক নিয়োগের বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আদালত মানে কথা বলা যাবে না। আই ক্যানট আস্ক এনিথিং, বাট স্টিল আদালতের বাইরে কিছু কথা আছে। ফার্স্ট থিং ইজ, যে সমস্ত রিপোর্ট বেরিয়ে এসছে, দিস অল ওয়ার্ক হ্যাড বিন ডান
by the then Education Minister, Honorable Minister Sri Ratan Lal Nath. And I thank him because time to time he took initiative for recruitment, for recruiting the teachers. একটা RTI এর তথ্য আমার কাছে আছে, এটা হচ্ছে 12-10-2022। একটা ছেলে, তার নাম ওকে, আই এম নট গোয়িং ফর দি নেম, সুক্রাই দেববর্মা এটাকে দিয়েছে। প্রশ্ন ছিল হাউ মেনি গ্রাজুয়েট টিচার্স ফর ক্লাস 9 and 10 পোস্ট ব্যাকএন্ড আছে, এটা জানতে চেয়েছে। উত্তরে বলেছে দেয়ার আর 5304 পোস্ট ব্যাকএন্ড আছে। এখন মানুষের বক্তব্য হচ্ছে যে সরকারি স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে। উই ক্যানট ডিনাই দ্যাট ফ্যাক্ট, বিকজ আমার গ্রামের বাড়িতে যে স্কুলটা আছে সেখানেও টিচারের স্বল্পতা রয়েছে। সো মোর টিচার্স রিক্রুটমেন্ট ইজ রিকোয়ার্ড। 10,323 জন চাকরি যাওয়ার পর অনেক স্কুলগুলোতেই কিন্তু শিক্ষক নেই। Yesterday also I tried to highlight on that issue. কখনো 230 জনের রিক্রুটমেন্ট হচ্ছে, কখনো 450 জনের রিক্রুটমেন্ট হচ্ছে, কখনো আবার 162 জনের রিক্রুটমেন্ট হয়েছে। বড় সংখ্যায় যে রিক্রুটমেন্টটা হয়েছে, টু মাই ইনফরমেশন, 1150 জন 2018 সালে নিয়োগের চেষ্টা হয়েছে, and I am sure it has been completed. এখন বেকার যুবক যুবতীদের বক্তব্য, হাজারো মানুষ, ইভেন the notification which came out in on 15 July 2022, 230 জনের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বেরিয়েছে, ডু ইউ নো স্যার হাউ মেনি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে? মোর দ্যান 9,000। এবং 200 টাকায় করে শেডিউল ক্যাটাগরির যারা আনএমপ্লয়েড ইউথ, এরা 200 টাকা করে দেবে। ইউআর ক্যাটাগরি ওরা 300 টাকা করে দেবে। তো তাদের বক্তব্য হচ্ছে সরকার এই ছোট ছোট করে যে রিক্রুটমেন্টটা করছে, প্রার্থীর সংখ্যাটা ছোট ছোট করে আসবে না। 230 জনের জন্য 9,000 লোক অ্যাপ্লাই করবে, 132 জনের জন্য 9,000 লোক অ্যাপ্লাই করতে পারে। তো সরকার এই যে টুকরো টুকরো করে ছোট ছোট করে রিক্রুটমেন্টটা করছে, এটা রেভিনিউ কালেক্ট করা একটা দান্দায় সরকার এই প্রসেসটা করছে। এটা আমার বক্তব্য না, আই এম অনলি ভেন্টিলেটিং পিপলস ফিলিং। এবং আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাইব, যেহেতু এতগুলো সংখ্যায় পোস্ট রয়েছে, আদালতের কথা যেহেতু বলেছেন, তো বলবে এটা করা যাবে না। আদালতের ব্যাপারটা যখন চলে যাবে তখন একসঙ্গে এই রিক্রুটমেন্টটা করা যায় কিনা, নাম্বার 1। নাম্বার 2, আর নতুন করে এসটিজিটি আরো বেশি সংখ্যায় নিয়োগ করার কোনো পরিকল্পনা সবকা সাথ সবকা বিকাশ সরকার আছে কিনা, এটাও জানতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল নেতা যে প্রশ্নটা করেছেন, এবং যেহেতু আদালতের বিচারাধীন, উনি একটু হাটকে নতুন কিছু অ্যাড করেছেন। সেটা হচ্ছে টিচারের কর্মসংস্থান। সব জায়গায় কর্মসংস্থানের সমস্যা আছে, সেটা ডাক্তারিতেই হোক, টিচারেই হোক, বিভিন্ন জায়গায় আছে। এবং তার সমাধান পৃথিবীতে কেউ সমাধান করতে পারবে না, কিন্তু ইন্টেনশন দেখতে পাবে। ছোট ছোট হই আর বড় বড়ই হোক, আমাদের সরকারের ইন্টেনশনটা আপনারা দেখুন। খাজাঞ্চি দেখতে হবে, খাজাঞ্চি দেখে তার সাথে ব্যবস্থাপনার সাথে আমাদের ইন্টেনশনই হচ্ছে সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ,
আর বিশ্বাস, ওই চিন্তাধারায় আমরা কাজ করছি আর তার প্রয়াস করছি এবং আগামী দিনও করব। এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি। হাফটা বলছি যে যারা অ্যাপ্লাই করেছে 2002 সালের যে নোটিফিকেশন, আদালত কি বলেছে যে এখন রেজাল্টটা দিতে নেই? যদি আদালতের কোনো বাধা না থাকে কবে নাগাদ? আপনি ফলো করেননি। প্রথম একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, ওই সময় বলছে অর্ডার তুমি লিস্ট বের করবে না। পরবর্তী সময় ফাইনাল করে দিয়েছে না, তুমি এই যে পলিসি করেছো আমরা এগ্রি না। অর্থাৎ সুদা বলে দিই, এন্টি ট্রাইবাল গেছে আদালতের রায়। এই জন্য গভর্নমেন্ট অ্যাপিল করেছে, রিভিউ করেছে। আর ইউ ফাইন ওকে। আরে ভাই আমি বলছি ইয়েস, আমাদের ক্যারি ফরওয়ার্ডের যে সিস্টেমটা, এটা যদি আদালত ইন্টারফেয়ার করে তাহলে আমাদের জন্য বিপদ। আমরা আবার আদালতের কথাও শুনতে হবে, সেই জন্য আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। এটার জন্য হ্যাঁ, এটা হবে মানে কোর্টের অর্ডারটা ক্লিয়ার করা। পঞ্চম দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়। নোটিশটি বিষয়বস্তু হলো প্রেজেন্ট সিচুয়েশন অফ ড্রাগ অ্যাডিকশন ইন আওয়ার স্টেট উইদিন ত্রিপুরা। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ড্রাগসের কথা এত আলোচনা হয়েছে এখানে, শুধু এখানে না, এই বিধানসভায় বাইরেও ত্রিপুরাতে ড্রাগস 2018 পরে 2018-তে যখন ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসলো, এত হাজার হাজার গাঁজা ত্রিপুরাতে এত বড় ইন্ডাস্ট্রি ছিল আমরা কোনোদিন ভাবতে পারি। কিন্তু আমরা কমিটমেন্ট করেছি ড্রাগ ফ্রি ত্রিপুরা, এবং সেই দিশায় আমরা কাজ করছি। এই বিষয়ে ন্যাকেও কথা হয়েছে। হরিয়ানাতে সমস্ত অল ইন্ডিয়ার সমস্ত চিফ মিনিস্টাররা এসছেন, প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানে একই কথা যে নর্থ ইস্ট শুধু নয়, সারা ভারতবর্ষে আমরা ড্রাগ ফ্রি ভারত তৈরি করব। সেই দিশায় এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে আমি আমার যখন বক্তব্য আমি দেবো সেখানেও আমি কিছুটা আমি বলব। কাজেই এই বিষয়ে আমার মনে হয় না আর বিস্তারিত আমি করছি। আমি বিশ্বজিৎ বাবুকে বলবো, আপনি এটা পরে নেবেন। ধন্যবাদ। Honorable Speaker, বেশিক্ষণ বলবো না, ওই বলবো হাফ। Honorable Speaker, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ড্রাগসের ব্যাপারে এই হাউসে অনেকবার ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু লাস্ট 5 ইয়ার্স আমি এই বিধানসভায় অনেকবার এই বিষয়ে কথাও রেখেছি, কিন্তু আজ অবধি কোনো স্ট্রং ডিসিশন ত্রিপুরা গভর্নমেন্ট থেকে করেছে এরকম আমি দেখতে পাই না। স্যার, at present our state Tripura is the hub of smuggling narcotics and drugs. সেদিক দিয়ে চিন্তা করলে আমরা আমাদের যারা প্যারেন্টসরা রয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানো, কলেজে পাঠানো, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করার পরেই আমি এই কলিং অ্যাটেনশনটা এনেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোথা থেকে এত নার্কোটিক্স এবং ড্রাগসটা সাপ্লাই হচ্ছে, তার রুটসটা কোথায় থেকে হচ্ছে, সেগুলি আমরা সরকারকে করে সেইগুলি আমরা বের করতে হবে এবং সেখান থেকে এসে আমাদের বিভিন্ন অঞ্চলে
যে ইলিসিট বিজনেসম্যান করছে এখানে, তাদেরকে চিহ্নিত করে সাজা দেওয়া এবং সরকারের যে উদ্দেশ্য 2 kg of heroin and 10,000 loose of yaba tablet from a vehicle. আর এটা হচ্ছে 18 March 2023. Similarly, on routine search of vehicle, police of Kamalpur PS under district recovered 2.977 kg of heroin. এইভাবেই যদি আমাদের ত্রিপুরা রাজ্যে দিনের পর দিন ড্রাগস, হেরোইন, নার্কোটিক্স, ব্রাউন সুগার যদি এভাবেই ঢুকে থাকে, আমাদের ছেলে মেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি অবস্থায় হবে সেদিক থেকে চিন্তা রেখেই, সেই কথাকে মাথায় রেখেই আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় চিফ মিনিস্টারকে যে আমাদের ত্রিপুরা রাজ্যে এমন একটা কমিটি, স্ট্রং কমিটি, আমাদের বিরোধী বেঞ্চও থাকবে, আমাদের রুলিং বেঞ্চও থাকবে, সবাই মিলে যদি একটা কমিটি, স্ট্রং কমিটি যদি গঠন করা যায়, তাহলে আমি মনে করি হয়তো কিছুটা হলেও এই সকল যে ড্রাগস স্মাগলিংয়ের ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, here I am tempted to reply the this qualification notice. এখানে যে কথাটা বলা হয়েছিল যে কি আসে আর কিভাবে ড্রাগ যায়, ত্রিপুরাতে আমি আগেও বলেছি 2018-তে যে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল এখানে, সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে গাঁজা উৎপাদন। আমরা এত এত হাজার হাজার কেজি গাঁজা আমরা তুলিনি। আমাদের এই সরকার আসার পর যেভাবে বাজেয়াপ্ত করেছে, ডিস্ট্রাকশন করেছে, চারা গাছ কাজ ইত্যাদি, তবে জানলাম যে প্যারালাল একটা আবার ইকোনমিও চলতো ত্রিপুরাতে। এর জন্য ত্রিপুরার গাঁজা ওয়েস্ট বেঙ্গল যেহেতু, উত্তরপ্রদেশে যেত, বিহারে যেত, আর আমাদের এখানে যে ড্রাগসগুলো আছে, ইয়াবা ট্যাবলেট, হিরোইন ইত্যাদি যেসব, সেইগুলো আছে মায়ানমার থেকে। এটা অলরেডি সবাই জানে। আমাদের মিজোরাম বর্ডার আপনারা জানেন, 2/3 আমাদের বাংলাদেশ বর্ডার, আর 1/3 যেটা আসাম এবং মিজোরামের সাথে যুক্ত। এর মাধ্যমে এগুলো আসছে এবং ত্রিপুরাকে একটা করিডোর করে বাংলাদেশে পাচার করতে। বাংলাদেশও অতিষ্ঠ এই বিষয়ে, বারবার ওনারা আমাদের সাথে কথা বলছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা, আমাদের সেন্ট্রাল মিনিস্টাররা, এইভাবে কথা চলছে। কিন্তু বারবার আমি বলছি যে এনইসির মিটিংয়ে এবং হরিয়ানার মিটিংয়ে কথা হয়েছে জিরো টলারেন্স, যে কাউকে ছাড়া হবে না। কিন্তু একদিনে অনেক সময় আমাদের মধ্যে যারা ইয়াং, যারা এখানে এসছেন, তাদের মধ্যে থাকে এক্ষুনি কেন হবে না, পসিবল না। টাইমের সাথে সাথে আমি বলছি কি কি আমরা করছি। আপনি জানতে চেয়েছেন বিশ্বজিৎবাবু, আমি বলছি। মাননীয় বিধায়ক, মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়ে 10 শয্যা বিশিষ্ট ড্রাগ এডিকশন সেন্টার আমরা চালু করেছি। সিজার তো আছে, লক্ষ লক্ষ কেজি সিজার গাঁজা, লক্ষ লক্ষ আপনার ট্যাবলেট আমরা সিজার করেছি। বহু লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং সেইগুলো ডিস্ট্রাকশনও হয়েছে। আপনি শুনে খুশি হবেন, নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট সিজারের দিক দিয়ে এবং ডিস্ট্রাকশনের দিক দিয়ে। শুধু তাই নয়, আমরা ত্রিপুরার যারা আছে, আমরা ডোর টু ডোর যখন গিয়েছি, মাননীয় বিধায়ক মহোদয়, অনেক মা বোনেরা আমাদের কাছে কাতরভাবে আবেদন করেছেন, এই ড্রাগ থেকে আমাদের বাঁচান, আমাদের বাঁচান। এবং জেনারেশনের পর জেনারেশন এই 35 বছরে নষ্ট করে দিয়েছে 2-3 যে ডিকেড। এবং এর জন্য আমি বলবো যে আমরা সবাই মিলে যতক্ষণ ধরে, আমার খুব ভালো লাগছে যে এই বিষয়টা বারবার আপনারা আনছেন এবং নিশ্চয়ই আমরা সবাই মিলে কাজ করব। আমাদের সরকারের তরফ থেকে কি কি করেছে, মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়ে 10 শয্যা বিশিষ্ট, দ্যাট ইজ কল্ড ড্রাগ ডি এডিকশন সেন্টার চালু করেছে। ওই হাসপাতালে এডিকশন ক্লিনিক ওপিডি চালু করা হয়েছে এবং সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এই ধরনের সুবিধা
অন্যান্য জেলাগুলিতে দ্রুত চালু করার প্রস্তাব সরকারের বিবেচনাধীন। সমস্ত ডিস্ট্রিক্ট আমরা করব। রাজ্যের স্কুল কলেজগুলিতে নেশার ক্ষতিকর প্রভাব সম্বন্ধে প্রতিনিয়ত সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অর্গানাইজার এবং অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফদের এই নেশার দুষ্প্রভাব সম্বন্ধে নিয়মিত ট্রেনিং প্রোগ্রাম ওয়ার্কশপ হচ্ছে এবং তার আয়োজনও করা হচ্ছে। নেশা বৃদ্ধির প্রবণতা রোধে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রচারের পাশাপাশি নিয়মিতভাবে নেশার বিরুদ্ধে অভিযান চালানো হয়ে থাকে এবং সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়ে থাকে। আগরতলায় নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবি, ভেরি ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন, এর একটা শাখা স্থাপন। ওনারা এসেছিলেন, ওনাদের সাথে আমরা কথা বলেছি। সেই একটা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন করেছি এবং অতি সত্বর সেই এনসিবি এখানে একটা সেন্টার এখানে হবে। সম্প্রতি কিছু এনডিপিএস, নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স কেস ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের একটা স্পেশাল এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানানো হয়েছে। হস্তান্তর যাতে বানানোর পরে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নেশা কারবারের নেটওয়ার্ক, অর্থদাতা, মুখ্য নেশা কারবারি, নেশাগ্রহিতা এবং আন্তঃরাজ্য নেশাকারীদের মধ্যে যোগাযোগের লিঙ্ক ধরতে পারে। আপনারা দেখেছেন যে অনেক সময় স্কুলের সামনে একটা টং দোকানে বিক্রি হয়। ওকে ধরলে চলবে না, একে ধরে 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 কোথায় আলটিমেটলি কে আসল সে কিং লিডার, তাকে ধরতে হবে। সেই চিন্তায় আমরা আছি এই সরকার। গাঁজা গাছ ধ্বংসের জন্য নিয়মিতভাবে অভিযান চালানো হয়ে থাকে। ফলে বিগত 3 বছরে মোট 3,65,381টি গাঁজার চারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। একটি ফুল বডি স্ক্যানার আমরা কেনবার জন্য আমি অনুমোদন দিয়েছি, কারণ গাড়ির মধ্যে পাস হয়, স্ক্যানার ছাড়া ধরা যায় না, অনেক কিছুর ভিতরে নিয়ে আসে, আপনারা সবাই জানেন। এবং এত সুন্দরভাবে প্যাকেজ, কি সুন্দর সিস্টেম। একটা ইন্ডাস্ট্রি করলে আপনি পারবেন না এত সুন্দর। এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করেছেন আমাদের টিআইটিসির মধ্যে, প্যাকেজের কথা বলতেন। আমার মনে হয় ওদের কাছে গেলে সেই প্যাকেজ সিস্টেমটা শিখে আসতে পারবো। এনডিপিএস কেসের তদন্ত কাজের দক্ষতা বাড়াতে বৃদ্ধির উদ্দেশ্যে বিগত 2 বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিয়াল ডিফেন্স এনআইএসডি এবং নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবিএ যৌথ সহযোগিতায় পুলিশ ট্রেনিং একাডেমিতে 60টি ট্রেনিং কোর্স করা হয়েছে। আমরা বাইরের থেকে কিন্তু বুঝি না এগুলো। আমি যখন ফাইল সাইন করি যে ওকে এই ট্রেনিংয়ের জন্য বাইরে যেতে হবে, আমি বললাম তাকে ফিডব্যাক দিতে হবে। ঘুরবার জন্য আমরা পাঠাবো না কোনো অফিসারকে, সেই ব্যবস্থা আমরা করেছি। নিয়মিত প্রয়াস কর্মসূচির মাধ্যমে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং জেলা পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে নেশা বিরোধী সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা যাক। প্রতিটা স্কুলে এই ওয়ার্কশপ আমরা করেছি। অ্যাওয়ারনেসের যতক্ষণ ধরে আপনি অ্যাওয়ারনেস করবেন ততই বেশি এর থেকে আমরা মুক্তি পাবো। জেলা পুলিশ রাজ্যের প্রত্যন্ত এলাকায় ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা কর্মসূচির মাধ্যমে নেশাদ্রব্য ব্যবহারের ক্ষতিকারক যে আপনার কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন বিষয়ে তা সচেতন করা হয়। নেশামুক্ত যুবকদের অভিভাবকরা যাতে তাদের ছেলে মেয়েদের নেশামুক্তি কেন্দ্রে পাঠায়, অনেকে পাঠায় না। এই যে সেন্টারগুলো আমরা করেছি, শুধু সরকার করেনি, অনেকগুলো প্রাইভেট সংস্থাও এই নেশামুক্ত যে সেন্টার সেগুলো আমরা ওনাদেরকে চেষ্টা করছি ওনারা যেন করে। তবে নজরদারিও রাখতে হবে। খবর আছে এখানে এক্সটর্শন হয়, সেটাও আমরা করছি। সরকার তার রেগুলেশনও আমরা, রেগুলেটরও আমরা ফিট করছি অবজারভেশনের জন্য। এবং এই বাজেয়াপ্ত নেশাদ্রব্যগুলি নিয়মিত ধ্বংস করা হয়ে থাকে। আমি নিজেও গেছি এক জায়গায়, আমাদের মাননীয় গৃহমন্ত্রী উনিও নিজে গেছেন, সেগুলো আমরা ধ্বংস করি এবং তার স্থানও নির্ধারিত আছে। একটা স্পেসিফিক এরিয়াতে কিভাবে ধ্বংস করা হয় তারও নিয়মাবলী আছে, সেইভাবে ধ্বংস করা হয়। বর্তমানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 6টি স্নাইপার কুকুর
নেশা বিরোধী অভিযানে ব্যবহার করা হচ্ছে 6টা, আরও কেনার ব্যবস্থা হচ্ছে। কুকুরের যে ফ্যাক্টরির নার্ভ আছে না, এত স্মেল, আরেক শ্রেণীর আছে, আমি বলবো না ওদের নাম, কিন্তু এই কুকুরের যে নাকের স্মেল, সেই আমরা আরও সেই কুকুরগুলো আমরা কিনছি। এইসব ব্যবস্থা এই সরকার করছে এবং এক নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য আমরা যা যা দরকার সেটাই আমরা করবো। ধন্যবাদ। ষষ্ঠ দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন। Honorable Speaker, sir, I am very much thankful to our Chief Minister, whatever he briefed in this house. No more question, please. Rehab center. In our Tripura, the rehab center is already overcrowded. Some addicted persons are sent to other state also. So please, I request to our Chief Minister to take necessary action for rehab center. যেটা বলেছেন 10 শয্যার বিশিষ্ট একটা যে হসপিটাল, ওটা 10 শয্যায় না হয়ে আরো বেশি বাড়ালে ভালো হবে, কারণ কারণ রিহ্যাব সেন্টারগুলিতে আপনারা একটু দেখুন রিহ্যাবগুলি কিভাবে চলছে, কারণ ক্রাউডেড হয়ে যাচ্ছে, মানে এখানে পাচ্ছেন, এখন শিলচরে আসামে পাঠানো হচ্ছে, সেদিক দিয়ে সেই বিষয়ে আমরা নজর দেওয়া উচিত। এবং যেটা আমি শেষে বলেছিলাম, স্ট্রং একটা কমিটি করার জন্য ওটা একটু আবেদন থাকবে। ঠিক আছে, দেখবেন। ষষ্ঠ দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হল গর্ভবতী গ্রামীণ মহিলাদের প্রসূতির সুব্যবস্থা গ্রহণ সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। নমস্কার মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে সোশ্যাল ওয়েলফেয়ার মাননীয় স্বপ্না দেববর্মা মহোদয়া গর্ভবতী গ্রামীণ মহিলাদের প্রসূতি সুব্যবস্থা গ্রহণ সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে এই ডিপার্টমেন্টটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দুটা দপ্তর যৌথ কাজ করে থাকেন। সোশ্যাল ওয়েলফেয়ার ICDS প্রজেক্ট এর মাধ্যমে কাজ করেন। তার দুটা স্কিম রয়েছে, একটা স্কিম হচ্ছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, আর একটা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, আরেকটা হচ্ছে হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের তাদের একটা প্যারালাল মায়েদের জন্য কাজ করে চলে। এর মধ্যে আমরা ইতিমধ্যে যদি দেখি, বর্তমানে আমাদের 19,950 জন মায়েদের রেজিস্ট্রেশন করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে, ইতিমধ্যে রয়েছেন যারা। এটা নিরন্তর বাড়তেও থাকে, কমতেও থাকে। তো বর্তমানে যে গতকালকে অবধি যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা 19,950 জন মায়েরা রয়েছে। তাদেরকে অঙ্গনওয়াড়ির মাধ্যমে পুষ্টি প্রকল্পের মাধ্যমে নোনতা সুজি, চিড়া, পোলাও, মুড়ি, প্রত্যেক দিন তাদেরকে সোয়াবিনযুক্ত 135 গ্রাম চাল এবং 45 গ্রাম ডালের খিচুড়ি সরবরাহ করা থেকে, এবং প্রত্যেক শনিবার একটি করে ডিম দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার স্বরূপ গর্ভবতী মাদের 4 বার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা সময় 500 টাকা করে মোট 2000 টাকা তাদেরকে দেওয়া হয়ে থাকে। এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পটা রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, তার মাধ্যমেও 5000 টাকা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যে সেটা আমাদের রাজ্যে 1,08,259 জন মহিলাকে সেই সুবিধা দেওয়া হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে। এবং এটা 2017 সালে চালু হয়েছে। এবছর যদি দেখি আমরা, তো এবছরও 19,222 জনকে, অর্থাৎ 22-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেই ইয়ারে 19,222 জনকে দেওয়া হয়েছে। ICDS যে প্রজেক্টটা, এটা হচ্ছে আমাদের 56টা প্রজেক্ট রয়েছে ত্রিপুরাতে, যার মধ্যে 9টা প্রজেক্ট এডিসি অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত, এবং বাকি 47 অর্থাৎ 47টা প্রজেক্ট যেটা আমরা সরাসরি দেখি। এই প্রজেক্টের মাধ্যমে এই সুবিধাগুলো দিয়ে থাকা হয়। এবং স্বাস্থ্য দপ্তরের কিছু এডিশন রয়েছে যেগুলো ওনারা করেন, যেমন প্রতিনিয়ত চেক আপ, হিমোগ্লোবিন, ঔষধ প্রদান করা, তাদেরকে ফ্রি পরামর্শ দেওয়া, সেখানে হসপিটালে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স যখন ডেলিভারির সময় তাদেরকে অ্যাম্বুলেন্স প্রদান করা। তো এই ধরনের কিছু সুবিধা সরকার স্বাস্থ্য দপ্তর থেকেও করে থাকেন। এবং আমাদের দপ্তর এই সুবিধাগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিদের মাধ্যমে সেগুলো দিয়ে থাকা হয়।
এবং আর কিছু যদি সম্পর্কে জানতে চান তাহলে আমরা রিটেন যেগুলো রয়েছে আমি আমাদের মাননীয় বিধায়িকা ওনাকে আমি দিয়ে দেবো, সেগুলো রয়েছে আমাদের কাছে। আমরা যদি জনজাতি এলাকাতে দেখি এখন পর্যন্ত 3116 জন অর্থাৎ 19,950 জন মা যারা রেজিস্ট্রেশন করেছেন অঙ্গনওয়াড়ি সেন্টারে, তার মধ্যে 3116 জন এডিসি এলাকার যারা মায়েরা রয়েছেন তাদের রেজিস্ট্রেশন হয়েছে। যেটা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার স্বরূপ 2000 টাকা করে পেয়েছেন, সেই সংখ্যাটা হচ্ছে 8324 জন। তার মধ্যে এডিসি এলাকায় অর্থাৎ এডিসি প্রশাসনের মাধ্যমে সেখানে যারা রয়েছেন 1324 জন মায়েরা পেয়েছেন। এবং যেটা কেন্দ্র সরকার যে 5000 টাকা করে যেটা রয়েছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এখানে আমরা যদি দেখি এবার যেটা পেয়েছেন 19,222 জন, তার মধ্যে 2159 জন এডিসিতে যে রয়েছে সেখান থেকে পেয়েছেন। ধন্যবাদ। Speaker sir, point of clarification. Hambai, Mantri Mohodoy, je Kok Shamani, or Belaki Kaham, Belaki Hambai Mario, Tam Male Buri of Nibagi, Amsuke one Chugui, Sam Tangmani Bagi, Tai Raja Shotka Nobo, Hambai Maya Karo, Buri of no. অমহাইকে সুযোগ সুবিধারি মানি বাগে আং অর সানা নাইমাকা বসে তেব অর গর্ভবতী সুলাংশু বাবু তেব অর গর্ভবতী বুড়ি রকনি তুই নাই কুথুক কাইওয়ান সুকনানি বাগে আং অবশ্যই কব মুংনার নাই গর্ভবতী বুড়ি রক পারা আমচাইয় गोबां मा दंगो borok hingkai doctor baibo jogajuk khlaimaya tabo asha baibo jogajuk khlaimaya sak kengnani time bo saimaya omo hai borok rok tongo tasara obo simiya pahar oncholni je garbhavati buri rok sak kengnani purunai bohok sapru se saimano je sak engnai phiaba bo normal ingya parabo bono doctor to bunani nangnai obo haipuru rogo bono gari gurani ব্যবস্থা করে para amchani lama hamya gari gurani ব্যবস্থা tongkhano ba rangkusa tongkhano o parani tubui maya tangi tubui maya lamani bagi tubui maya abuni bagi bono ritrak bai khai khawai nai bono wa bai khai bali matubu o bali tubu pruno buri rogni bagi belai khai sayango belai ka osubida lama rogo no sagro kengo ba cerai rok ulta rok ngi tong hangkai cerai thui thango hoyto ba buma thui thango obuni bagi nai ang মন্ত্রী মহোদয় বা মাননীয় স্পিকার নি থ্রুতে মন্ত্রী মহোদয় কবং নারক নাই ও ব্যাপারে কিচা ওয়ান সুবদি যে বুড়ি রকনি মাননীয় স্পিকার স্যার আমার মনে হয় মাননীয় ম্যাডাম যে বলছেন আমার মাননীয় মন্ত্রী হয়তো কখনো নাও বুঝতে পারে তো যদি উনি বাংলাতে বলে দিলে উনি উত্তর দিতে সুবিধা হবে বাংলাতে বললে উনি উত্তর দিতে সুবিধা হবে না কিছু কিছু বুঝেছি কিছু আং বুঝিনা না মত খানি সাই দङ ককব্রক বাই বাংলা থেপাবই আং ককব্রক বাইনা সানাই বুড়ি রকনি সুবিধানি বাগি দেব গর্ভবতীনি রগ্ন সুবিধার্থে বাহাই কাই বংনি বাগি সুবিধা খালাইমান ওয়ান সুকে চানাই তামনি হিমালে গ্রাম পাহাড় লামা সি হামিয়া ও লামা হামিয়ানি বাগি তাম ব্যবস্থা না হারিমান और तेब साथाई खलायो जे गर्भवती बुरी रो और वो बथुईपन मानो बा चेरा थुईपन मानो जे गर्भवती बुरी जे बुसानो 9 मास 10 दिन बहगतुई नाय जे बहगतुई कक साइ दंगो आसावै दंगो जे बनो थुईमानानि अब केबो अब सानिया आबनि बागै मंत्री महोदय थानि कब मंगनारगो जे हॉस्पिटल ठीक न ऐसा एग्जांपल लिवानो हॉस्पिटल ठीक न रिवो
hospital romdi gonda sarani hospital na tin sawani babu gonda sarawo hospital to unka boigi rotni hati mathani jodi o oro ফাইনানি হিগাই আর ও যদি রিক ট্রাক বাই বালি সপাইনা হিগে লামা হামিয়াও ব অরব হসপিটাল সপাইছি মায়া গাই পারা আমচাইনি যে গর্ভবতীর হসপিটাল ফাইনানি আর সুবিধানি বাগি নাই পারা আমচাই তাম রিমান পারা আমচাই তাম খালাইমান অসুবিধানি বাগি আং অ পক্ষে এক খাইনানি মুচুঙ্গো তামো আং আপনো সানাই গর্ভবতী বুড়ি পাহাড় অঞ্চলনি গর্ভবতী বুড়ি রক্তি বাগৈ তামো পদক্ষেপ নাহারিমান আং আবশ্যক সানামো जोङो हामबाय Point of clarification, Honorable Speaker, sir. আপনার দপ্তর না তো আপনি পয়েন্ট ক্লারিফিকেশন করতে পারবেন না কারণ মিনিস্টার প্লিজ হ্যাঁ ডোন্ট মাইন্ড মাননীয় স্পিকার স্যার, উনি যেটা বলেছেন আমি যতটুকু বুঝেছি, একটা হয়েছে পরিষেবা গ্রামীণ এলাকার মায়েরা যারা আসা যাওয়া করতে অসুবিধা এবং সেখানে সঠিক পরিমাণ অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ আশাকর্মী অঙ্গনওয়াড়ি দিদিমণিদের নেই, সেই পরিমাণ যোগাযোগ করতে পারছেন না জনজাতি এলাকার মায়েরা। আমি আপনাদের সবার জন্য অবগতির জন্য একটা মানে বলবো, এটা আমাদের সুখবর যে ধলাই জেলায় শুধু জনজাতি এলাকাতে 214টা আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টার যা রয়েছে আর 9911টা 214টা অঙ্গনওয়াড়ি সেন্টারে স্যাংশন এসেছে, সেটা শুধুমাত্র জনজাতি এলাকাতেই হবে, অর্থাৎ ধলাই জেলাতেই সেটা হবে এবং সেটা নতুন বিল্ডিং তৈরি হবে, সেখানে নতুন করে সেটা করা হবে। তো ইতিমধ্যে সেটার কাজ শুরু হবে। তো আমরা আশা করব, আর যেগুলো রাস্তার কথা বলা হয়েছে এগুলো নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনিও শুনেছেন রাস্তার উন্নয়ন হবে। আর অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী নিয়োগ এটা নিরন্তর প্রসেস চলতে থাকে, আমরা সেটাকে আপগ্রেড করার চেষ্টা করব। আপনি যেটা যেটা বলেছেন সেগুলোকে আমরা করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমার একটা সংশোধন আছে পয়েন্ট অফ ক্লারিফিকেশনে। ম্যাক্সিমাম ত্রিপুরাসা এলাকায় যেগুলি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে ওইগুলি সপ্তাহে 2 বার বা 3 দিন মাত্র খোলা হয়, সেই বিষয়টা যেন নজর দেওয়া হয়। আপনি যেটা বললেন অঙ্গনওয়াড়ি সেন্টার, আমি যেটা বলেছি আমার আইসিডিএস যে প্রজেক্ট রয়েছে যার মধ্যে 9টা প্রজেক্ট এডিসি অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত হয়, তো সেটাকে আপনারা মনিটরিং করতে পারেন। আমরা আমাদের আধিকারিকরা রয়েছেন, ওনারাও শুনছেন, আমরা চেষ্টা করবো সেগুলোকে প্রপার যেন চলে, আপনারাও সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছে 9 CDPUs এর কথা, হি ইজ রাইট, কিন্তু এডিসিতে আমরা যেটা কন্ট্রোল করি ধলাই এবং নর্থ ত্রিপুরা, অনলি দিস 2 ডিস্ট্রিক্টস এটা এডিসির হাতে দেওয়া হয়েছে। বাকি রাজ্যের সমস্ত জায়গায় স্টিল দি স্টেট ইজ কন্ট্রোল। তো রঞ্জিত বাবু যেটা বলছেন আমার মনে হয় না এটা ধলাই এবং নর্থ ত্রিপুরার কথা। ইভেন আমার কনস্টিটিউয়েন্সিতেও বেহালা বাড়িতে একই প্রবলেম আছে, এটা সপ্তাহে কোনো দিন খুলেও না। অ্যান্ড প্রবলেম ইজ ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম হচ্ছে, এটা আলাদা করে আমরা বলবো, মাননীয় মন্ত্রী মহোদয়কে আলাদা করে এটা জিজ্ঞেস করা যাবে, বাট হি হ্যাজ অলরেডি এশিওর্ড দ্যাট হি লুক ইনটু ইট। স্যার, থ্যাংক ইউ স্যার বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মাননীয় বিধায়িকা মহোদয়া যে বিষয়টি উত্থাপন করেছেন, প্রশ্নটা ক্লিয়ারিফিকেশনটা প্লিজ। প্রশ্নটা হচ্ছে আমার একটা ক্লারিফিকেশনটা হচ্ছে এই যে বিষয় অঙ্গনওয়াড়ি সেন্টার সপ্তাহে 2-3 বার খোলার বিষয়ে, আমি মনে হয় সেখানে আমাদের জনপ্রতিনিধি আমরা যারা আছি আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা উচিত সমাজকে সচেতন করার জন্য। কারণ যে সমস্ত জায়গাগুলোতে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো খোলা হয় না নিয়মিতভাবে, সেখানে আমাদের গ্রামবাসী থেকে শুরু করে আমাদের সমাজের যে সমাজপতিরা রয়েছেন ওনাদেরকেও আমরা একটু সেই বিষয়ে সতর্কতা করার একটা চেষ্টা চালিয়ে যাওয়া দরকার বলে মনে করি। কারণ সরকারের দিক থেকে শুধুমাত্র চেষ্টা করলে সেটা হয় না। আমি গত 5 বছরে যেটা দেখলাম, সামাজিকভাবেও আমাদের সাহায্য সহযোগিতা সেরকম একটা
অ্যাওয়ারনেস দরকার, যে অ্যাওয়ারনেসটা আমরা জনপ্রতিনিধিরা সবাই করতে পারি। তাই আমি অনুরোধ করব সেই বিষয়ে একটু দেখার জন্য আমাদের সকল প্রতিনিধিদের। থ্যাংক ইউ। জিনিস আমরা তো সবাই জানি, এরা যারা অঙ্গনাদি কর্মী এবং হেল্পার কোথাকার লোক নিয়োজিত হয় ওই এলাকার, দেন সে বলছে ঠিকই ওই সরকারি রেসপন্সিবিলিটি আছে, ইলেক্টেড বডি আছে, তারা দেখা হচ্ছে সব সরকার করবে আর আমি তামসা দেখবো, এটা কিভাবে? এভরিথিং আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি। যারা কাজ করবে না, সোসাইটি যারা কাজ করবে না তাদের স্যালারি হেল্ড আপ করবে কে? সমাজপতি না, সরকার দরকার নেই, কিন্তু ওইখান থেকে আসুক, তাহলে বিএসসি থেকে প্রপোজাল আসুক না, বিএসসি পঞ্চায়েত সমিতি প্রপোজাল আসুক, কিভাবে জানবে? See, because of this calling attention, you are sharing your point of view. আমরাও শুনে নিলাম, আলোচনার তো সুযোগ থাকতে হবে। That's it. ওকে, এই সভা বেলা 2:40 পর্যন্ত মুলতবি রইল।